আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই শর্ট কোর্সে জয়েন করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চাইল্ড সাইকোলজি এবং ক্ষেত্রে আমরা কাভার করি, তো সবাই জানতে চাই কি পড়ায়। তো সেই উদ্দেশ্যে আমরা একটা শর্ট কোর্স রান করছি এবং সবার জন্য ওপেন করে দিয়েছি, আমরা যেন একটু সবাই কানেক্ট হতে পারি আর কি। আর আজকে আমরা দুইজন ট্রেনার সাধারণত এই কোর্সটা রান করি। একজন আমি, অ্যাডভোকেট জাকিয়া আইমুন, আর আরেকজন হচ্ছে সাজ্জাদ হাসান, সাইকোথেরাপিস্ট এবং এনএলপি ট্রেনার। তো আমি আমার সম্পর্কে ছোট্ট একটা স্লাইড এখানে দেখতে পাচ্ছি, অফিস থেকে রেডি করে দিয়েছে, অনেক ধন্যবাদ অফিসকে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, প্রথমে আমার নামটা শুনে হয়তো বুঝতে পারছেন, আমি প্রথমে ছিলাম, আমি একজন টিচার হিসেবে প্রথম আমার জার্নিটা শুরু হয়। তো আমার পলিটিক্যাল সায়েন্স আমার পড়াশোনা, ওখান থেকে আমি এরপর শোনা যাচ্ছে কি আপনাদের? আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম নেটওয়ার্কের। আসলে টেকনিক্যাল নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে এই সমস্যাটা যেটা বলছিলাম, আমাদের অনেকে আবার নতুন করে জয়েন করেছে, আমি একটু নতুন করে শুরু করি আপনাদের জন্য। আমাদের এই আর্লি চাইল্ডহুড কোনো দিনব্যাপী সমস্যা কোর্স, এই কোর্সটার সম্পর্কে অনেকের খুব আগ্রহ, টিচার এবং প্যারেন্টস দুই পক্ষ থেকে অনেক আগ্রহ। ভিডিওটা এই বন্ধ কোর্সে করলে আমরা মনে আসলে হয় কি যে শেখাই বা কি বাফারিং পড়াই। করতেছে। আমাকে শোনা যাচ্ছে এবার? জি, শুনতে পাচ্ছি। জি আপা শুনতে পাচ্ছি এবার। শুনতে পাচ্ছেন না? ওকে, আমি চেষ্টা করব যেভাবে হোক। এটা সাধারণত হয় না, তিনটার মতো কানেকশন আছে, আছে কোনো কারণে হয়তো। থাক, পরিস্থিতি মেনে নিতে হবে আমাদেরকে, যেমনই হোক। ঠিক আছে, তাহলে আমরা একটু জানতে চাই আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন, একটু কি আমাদেরকে চ্যাট বক্সে জানাবেন?
একটু চ্যাট বক্সে জানান আপনারা কে কোথা থেকে জয়েন করছেন। ঢাকার বাইরে কেউ থাকলে অবশ্যই বলবেন আমাদেরকে। এবার নিশ্চয়ই বেটার আছে নেটওয়ার্কটা। এবারে আমার সম্পর্কে একটু আমি বলি এবার। তো আইন পেশা থেকে আমি কিভাবে এই পেশায় আসলাম, অনেকেরই আমাকে এই প্রশ্নটা সাধারণত করে থাকে। আমার চিটাগাং থেকে জয়েন করেছে। ঢাকা, রাজীব, ঢাকা, ঢাকা, চিটাগাং, লার্নিং ট্রি স্কুল চিটাগাং, ঢাকা, ঢাকা, উত্তরা, উত্তরা, ঢাকা। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকজন জয়েন করেছে দেখছি। ঠিক আছে। আমার আমি কথা বলতে শুরু করলে দেখি কেটে যায়, অসুবিধা নেই, আবার শুরু করি আমি। তো ফারজানা ফ্রম ঢাকা। আপনারা লিখতে থাকেন, আমি আমারটা বলতে থাকি, আমি দেখতেও থাকি। কুড়িগ্রাম থেকে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি আইন পেশা থেকে কিভাবে এই পেশায় আসলাম। আমি যখন পলিটিক্যাল সায়েন্স শেষ করি, এরপরে আমি আইনের ডিগ্রিটা নিয়ে আমি বার বার কাউন্সিল এনরোলমেন্টটা করে ফেলি এবং এর সাথে সাথে আমি কাজ করতে শুরু করি। তো ওখান থেকে আমি দেখলাম কি, শিশুদের নিয়ে কাজ করার অনেক জায়গা আছে। কারণ আমরা যখন কোনো কোর্টে যাচ্ছি বা করছি, কাজ করছি, তখন আমরা দেখতে পাই এই জিনিসগুলো, মানে একটা ব্রোকেন ফ্যামিলি বলেন বা ভায়োলেন্সের শিকার বলেন, সবকিছুতে শিশুদের কাউন্সিলিং এর একটা ব্যাপার চলে আসে এবং প্যারেন্টস এর কাউন্সিলিং এর একটা ব্যাপার চলে আসে। ওখান থেকে আমার ইন্টারেস্টটা গ্রো করতো। আমি আগে এমনিতেই করতাম শখের বসে, এরপর আমি এটাকে প্রফেশন হিসেবে নেওয়ার জন্য বিভিন্ন ডিগ্রি অর্জন করতে শুরু করি এবং ফাইনালি আমি 2019 সাল থেকে ফুল প্লেজে এই এই প্রফেশনে আছি। এবং আমি ট্রেনিং প্যারেন্টিং ট্রেনিং কোচ হিসেবে প্রথমে এ পেশায় আসি এবং প্রায় 500-এরও বেশি অভিভাবককে আমি ট্রেনিং করি এবং রেজিন অ্যামেজিং চাইল্ড নামে একটা পেজ ছিল, ওখান থেকে আমি প্রায় আপনার 25টার মতো ট্রেনিং রান করি। এরপর আমি ফার্দার আরো লেখাপড়া শুরু করি এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে লেখাপড়া শুরু করি এবং এখন আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়েই কাজ করছি এফমা বাংলাদেশ থেকে। আমি এটার উপরে অলরেডি 3টা ব্যাচ, আমাদের থার্ড ব্যাচ রান হচ্ছে এখন, এই রানিং আছে, মানে গতকালও ক্লাস আছে, আগামীকালও ক্লাস আছে ওদের। তো এইভাবে আমার যাত্রা। এবং আমি নিজে খুব ভাগ্যবান মনে করি, পলিটিক্যাল সায়েন্স, আইন এবং শিশু আর্লি এই তিনটার যে একটা সমন্বয় আছে, আমি এটা দেখতে পাচ্ছি। মানে একটা দেশের আর্থসামাজিক অবস্থার সাথে সাথে একটা দেশের আইন কিভাবে একটা শিশুর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে। যেহেতু আমার 3টা বিষয়ে লেখাপড়া আছে, আমি এটাকে সমন্বয় করে আল্লাহর রহমতে সুন্দর করে কাজ করে যেতে পারছি তিনোটাকে মিলে। এখন আমি একটু দেখি কে কোথা থেকে জয়েন করেছেন। ঢাকা, ঢাকা, ম্যাক্সিমামই ঢাকা, চট্টগ্রাম থেকে। আমি চট্টগ্রামেরই মানুষ, চট্টগ্রামে আমার বড় হওয়া বেড়ে ওঠা। কেউ চট্টগ্রাম থেকে থাকলে আমার খুব ভালো লাগে দেখতে সেটা। ঠিক আছে, তাহলে আমরা কোর্সটা শুরু করে, ছোট করে যে কোর্সটা আমরা রান করছি এটা শুরু করি। হ্যাঁ। আমাদের আজকের কোর্সটা দেখেন, আমরা কিন্তু এটা নাম দিয়েছি শিশুর মনোজগৎ এবং আচরণ ব্যবস্থাপনা, আর্লি চাইল্ড সাইকোলজি এবং বিহেভিয়ার ম্যানেজমেন্ট। কেন সাইকোলজি? মানুষের আচরণ, মানুষের মনোজগতে যে চিন্তা ভাবনা আছে, সেটারই একটি বহিঃপ্রকাশ। সেটা বড় থেকে ছোট পর্যন্ত সবার ক্ষেত্রেই প্রযোজ্য। বড় থেকে ছোট পর্যন্ত সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা। মানুষের মনে যা চলছে, মানুষের আচরণের মাধ্যমে তা প্রকাশ পায়। তাহলে শিশুদের আচরণ বলতে আমরা কি বুঝি? শিশুদের আচরণ বলতে আমরা বুঝি তার চারপাশে যা কিছু আছে, সে যা কিছু করছে, সে যেভাবে কথা বলছে, খেলছে, শিখছে বা রেগে যায় বা ভালোবাসে,
মানে মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, দাদাকে ভালোবাসে, এই ভালোবাসার প্রকাশ বা অন্যদের সাথে মিশার যে অ্যাক্টিভিটিটা মানে কার্যক্রমটা, সেটাই হলো শিশুদের আচরণ। এই আচরণে তাহলে আমরা একটু ছোট করে বলি, শিশুর আচরণ হলো তার চারপাশের মানুষের, পরিবেশের থেকে তার প্রকাশিত একটা প্রতিক্রিয়া। একটা প্রতিক্রিয়া, আচরণ হলো মানুষের চারপাশের পরিবেশ এবং মানুষের সাথে তার সার্বিক সম্পর্কের একটা প্রতিক্রিয়া বা কার্যক্রম মাত্র। এখন এই যে বিষয়গুলো আমরা বলছি, এগুলো আমরা কেন বলছি? শিশুদের আচরণ দেখেন আমাদের প্রথম স্লাইডটাতে কিভাবে লেখা আছে, শিশুরা তাদের আচরণ শিখে পর্যবেক্ষণ অভিজ্ঞতার মাধ্যমে। এই লাইনটা কেন এসছে? সাধারণত আমরা বলে থাকি, সাইকোলজিস্টরা বলে থাকেন, শিশুরা অবজারভেশনাল লার্নিং এর মধ্য দিয়ে যায়। তাদের যখন জন্ম হয়, যখন থেকে 3 মাস বয়স থেকে 4 মাস বয়স থেকে তারা যখন দেখতে স্পষ্টভাবে দেখতে শুরু করে, তখন তাদের পর্যবেক্ষণ করার ক্ষমতা তৈরি হয়ে যায়। এখন আরেকটা প্রশ্ন করতে পারেন, অতটুকু ব্রেন কি তাদের ডেভেলপ করে? হ্যাঁ। তারা যখন মায়ের মাতৃগর্ভ থেকে আসে, মাতৃগর্ভ যখন 3 মাস থাকে, ওই সময় থেকে তাদের ব্রেনটা ডেভেলপ হওয়া শুরু করে এবং মিলিয়ন 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 নিউরো কানেকশন ওই সময় থেকে শুরু হয়ে যায়, এবং যা স্টিল পর্যন্ত বহাল থাকে আপনার, মানে খুব ফাস্ট যেতে থাকে আপনার শিশুর 8 বছর বয়স পর্যন্ত। তার মধ্যে খুব ক্রুশাল টাইম বলা হয় 1 থেকে 5 বছর এই বয়সটাকে। তো একটা শিশু যখন মিটমিট করে দেখতে শুরু করে, তখন থেকে তার পর্যবেক্ষণ করার ক্ষমতা তৈরি হয়ে যায়। এবং পর্যবেক্ষণ যখন একটা মানুষ করতে শুরু করে, তখন থেকে কিন্তু তার অভিজ্ঞতা সঞ্চয় হতে শুরু করে। তার মানে শিশুরা আচরণটা পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে শিখে, যেহেতু তারা অবজারভেশনাল লার্নিং এর মধ্য দিয়ে যায়, তারা দেখে দেখে শিখে। এখন আচরণ কি শেখাতে হয়? আচরণ একটা শিক্ষণজনিত প্রক্রিয়া, কারণ মাতৃগর্ভ থেকে কেউ কোনো কিছু শেখা আসে না। শিশুদের প্রতিটা স্টেপই লার্নিং, প্রতিটা স্টেপ লার্নিং। তার খাওয়া লার্নিং, যখন মা যখন তাকে হাতে নেয়, প্রথম যখন তাকে দেয়, একজন নার্স এসে যখন হাতে দেয়, ওই যে মা তখন ব্রেস্ট ফিড করাচ্ছে, ওই যে শেখাতে হয় শিশুকে কিভাবে চুষে খেতে হয়, ওখান থেকে। এবং একটা শিশু যতদিন পর্যন্ত শেখার প্রসেসে যায়, তখন তো 18 বছর পর তো তারা শিশু থাকে না, তবুও তারা শেখার প্রসেসের মধ্য দিয়ে যায়। যেমন যেমন আপনারা এখন এখানে শিখতে এসছেন না, এরকম শেখার প্রসেসের মধ্য দিয়ে যায়। তো প্রত্যেকটা বিষয় হচ্ছে লার্নিং। শিশুদের প্রতিটা বিষয় লার্নিং, তাদের খাওয়া, তাদের ঘুম, তাদের হাঁটা, তাদের চলা, সবকিছু। ঠিক তেমনি ভাবে তাদের আচরণও একটা শিক্ষণজনিত প্রক্রিয়া, লার্নিং এর মধ্য দিয়ে যায় তারা। এখন এই শিক্ষণজনিত প্রক্রিয়াটাকে ইতিবাচক করার জন্য কতগুলো দিক নির্দেশনা প্রয়োজন হয়। তারা তো এরা এমনি এমনি শিখবে না, তারা দেখে দেখে শিখবে এবং আপনার সঠিক নির্দেশনা থেকে শিখবে। আচরণের সমস্যার পিছনে যদি কোনো শিশুর আচরণগত সমস্যা থাকে, তখন ধরে নিতে হবে তার পিছনে আবেগ, পরিবেশ এবং পারিবারিক প্রভাব বিস্তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আচরণ দুই প্রকার, একটা হচ্ছে কাঙ্ক্ষিত আচরণ, একটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত আচরণ। আমরা সাধারণত অনাকাঙ্ক্ষিত আচরণ নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকি, ক্লাসরুমের টিচার এবং প্যারেন্টস দুই পক্ষে সমানভাবে এটা নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড থাকে। তো এই বিষয়টাকে আমরা সেজন্য কিভাবে সলভ করা যায় এটা শিখতে চাই, সবাই শিখতে চায়, টিচার হিসেবেও শিখতে চায়, একজন কেয়ার গিভার হিসেবেও শিখতে চায়, যারা এখন ডে কেয়ার সেন্টারে খুব বড় একটা বিজনেস বাংলাদেশে কাজ করতে চাইছেন, তাদেরও শেখার প্রয়োজন আছে। কারণ শিশুকে জানতে হলে শিশুর সাইকোলজি জানতে হবে এবং আচরণের স্টেপ গুলো জানতে হবে। তা তা না হলে আপনার ভুল নির্দেশনা তাকে ভুল আচরণ শেখাতে উৎসাহিত করবে। এরপর দেখেন ব্যবস্থাপনা বা মূল উদ্দেশ্যটা কি, আসলে আমাদের কোর্সের উদ্দেশ্যটা কি? কোর্সের উদ্দেশ্যটা হচ্ছে শিশুর আচরণ কেন হয় তা বোঝা, শাস্তি না দিয়ে ইতিবাচক উপায়ে পরিচালনা করা, শিশু অভিভাবকের সম্পর্কের উন্নয়ন। অভিভাবক বলতে এখানে অ্যাডাল্ট যে কোনো ফিগারকে বোঝানো হয়েছে। শিশুর জীবনে অ্যাডাল্ট ফিগার খুব গুরুত্বপূর্ণ, কারণ শিশু অ্যাডাল্ট ফিগারের কাছ থেকেই শেখে। ধাপে ধাপে শিশু পেয়ার গ্রুপের কাছ থেকেও শিখে, কিন্তু অ্যাডাল্ট গ্রুপ তাকে কি দেয়? গাইডলাইন দেয়, রোল মডেল হিসেবে দাঁড়িয়ে যায়। যার কারণে অ্যাডাল্ট গ্রুপের সাথে তার সম্পর্কের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিবাচক আচরণকে উৎসাহিত করা, যেহেতু শিশু যখন কাঙ্ক্ষিত আচরণ করছে, এটাকে আমরা গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিই, মানে মানুষ তো এমন আচরণ করবে এটাকে আমরা ধরে নিই। হ্যাঁ, কিন্তু এটা তো ঠিক না ধরে নেওয়াটা। প্রত্যেকটা স্টেপে যে আমি বলে আসছি, শিখছে শিশু, সে যখন কাঙ্ক্ষিত আচরণটা করবে তখন তাকে উৎসাহিত করতে হবে। যখনই সে তার কাঙ্ক্ষিত আচরণ উৎসাহ পাবে, তখনই তার কাঙ্ক্ষিত আচরণটা, মানে যে আচরণটাকে আমরা অনাকাঙ্ক্ষিত বলছি না,
সে কাঙ্ক্ষিত আচরণটা, সেটা শিক্ষকের চোখে হোক সেটা প্যারেন্টস এর চোখে হোক, তখনই সে এটা করতে উৎসাহিত বোধ করবে। এখন আচরণ শিখনের ব্যাপারে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ? অবশ্যই পিতামাতা। শিশুর সবকিছুতে প্রথম রেসপন্সিবল তার মা এবং বাবা। এরপর আসে পরিবার। পরিবারের সে যদি যার কাছে থাকে, দাদা দাদির কাছে থাকলে দাদা দাদি, নানা নানির কাছে থাকলে নানা নানি, মানে কোনো অ্যাডাল্ট ফিগারের কাছে যদি থাকে তার একটা রেসপন্সিবিলিটি আসে। তো এরপরে শিশু কোথায় যায়? 3 বছর থেকে শিশু শিক্ষকের হাতে চলে যায়, মানে স্কুলে যায়। তাহলে শিক্ষকের ভূমিকা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। হ্যাঁ, আর এর মধ্যে যদি সে কোনো টিউটর আসে অথবা অনেক সময় ডে কেয়ার সেন্টারে রাখা হয় শিশুকে, তাহলে এটাকে আমরা অভিভাবক হিসেবেই দেখছি, মানে অ্যাডাল্ট ফিগার হিসেবেই দেখছি। তাহলে পিতামাতা, শিক্ষক এবং অ্যাডাল্ট ফিগার শিশুর আচরণ শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক ব্যবস্থাপনা, সঠিক আচরণ ব্যবস্থাপনা শিশুকে আত্মবিশ্বাসী, সামাজিকভাবে দক্ষ এবং শিক্ষায় উন্নতি আনে। এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, শিক্ষায় উন্নতি আনে কিভাবে। ঠিক আছে, তাহলে এই 3টা পয়েন্ট আমরা দেখলাম, এখানে ছোট করে আলোচনা করে দিলাম আমি। এর পরের স্লাইডটাতে যাই আমরা। এর পরের স্লাইডটাতে দেখেন আমরা কিছু ফ্যাক্টর রেখেছি, তার মধ্যে আমরা আসছি পরের স্লাইডটাতে যাও। হুম, প্রথম জিনিসটা যেটা আলোচনা করা হচ্ছে, আমরা এগুলোকে আমরা ফ্যাক্টর হিসেবে ধরেছি। হ্যাঁ, এগুলো প্রথমটা দেখেন টেকনিক্যাল অ্যাসপেক্ট, এরপর সোশ্যাল অ্যাসপেক্ট, এরপর হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট। এখানে টেকনিক্যাল কথাটা কেন এসছে, কেন দৃষ্টিভঙ্গি, টেকনিক্যাল দৃষ্টিভঙ্গি? যেহেতু আমরা বলছি আচরণ একটি শিখন জনিত প্রক্রিয়া, যেহেতু সাইকোলজিস্টরা বলছেন আচরণ একটি শিখন জনিত প্রক্রিয়া, এবং যেহেতু আচরণকে মানে বিহেভিয়ারাল সায়েন্স বলা হচ্ছে এটাকে, সেহেতু এটা শেখানোর নিশ্চয়ই কোনো টুলস এবং টেকনিক আছে, যে টুলস এবং টেকনিক গুলো একজন অ্যাডাল্ট ফিগারের আয়ত্ত করার দরকার। শিশু যেমন ক খ গ গ নিজে নিজে শিখতে পারে না, তেমনি সে আচরণটাও নিজে নিজে শিখতে পারে না, এটা সে অবজারভেশনাল লার্নিং এর মধ্য দিয়ে শিখে। আপনি যদি সঠিক টুলস গুলো ব্যবহার করতে পারেন, আপনি যদি টেকনিক গুলো ব্যবহার করতে পারেন, কৌশল গুলো ব্যবহার করতে পারেন, তাহলে শিশুর পক্ষে সহজেই এই আচরণটাকে আয়ত্ত করা সম্ভব হয়। যেহেতু আমাদের এখানে এই সকল বিষয়গুলো টিচারদের মধ্যে থাকে, গভর্নমেন্ট টিচারদেরকে কিছু ট্রেনিং করানো হয়, কিন্তু প্রাইভেটে যারা কাজ করে ওনারা নিজেরাই ট্রেনিং গুলো করে। তাহলে আমরা শিক্ষকদেরকে এই ব্যাপারে এক্সপার্ট হিসেবে ধরে নিতে পারি। পারি বলছি আমি, একদম একদম ধরে নিচ্ছি এরকম বলছি না। আর প্যারেন্টস এর ক্ষেত্রে দেখা হয়, যেখানে আমাদের প্যারেন্টসরা যেহেতু একটু কনসিয়াস, ওনাদের মধ্যে কারো কারো মধ্যে এই টেকনিক্যাল টুলস গুলো শেখার একটা আগ্রহ তৈরি হয়। কিন্তু গ্লোবালি বলা হচ্ছে, যেহেতু উন্নত বিশ্বগুলো থেকে আমরা এই টেকনিক এবং টুলস গুলো পেয়েছি, হ্যাঁ, গবেষণা তো ওনাদের হাত ধরেই এসেছে, সব সাইকোলজিস্ট তো ওখানেই, জার্মানি, ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, সব জায়গার সাইকোলজিস্ট ওনারা, ওনারা উন্নত বিশ্বে কাজ করে গেছেন। তো আমরা ওই টুলস গুলো বাংলাদেশ পর্যন্ত আসতে ধরেন আজকে, বিশেষ করে গত 10-12 বছর ধরে অনেক বেশি আলোচনা হচ্ছে এগুলো নিয়ে। তার আগে পর্যন্ত কিন্তু এতটুকু আলোচনা হতো না, যারা গভর্নমেন্ট অফিসার ছিলেন বা বাচ্চা নিয়ে কাজ করতেন বা এনজিও তে এই বিষয়গুলো বাইরে থেকে ট্রেনার এনে শেখানো হতো, এর আগে এভাবে করে এটা ছিল না। তো এই বিষয়গুলো আমাদের আয়ত্ত করে ধীরে 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 কিছু এডুকেটেড প্যারেন্টাল এডুকেটেড প্যারেন্টস এই বিষয়গুলো টেকনিকগুলো অ্যাপ্লাই করা শুরু করেছেন। এটা আমাদের জন্য খুবই মানে কি বলবো, খুব আশাদায়ক একটা বিষয়। ঠিক আছে, এরপর দেখেন সোশ্যাল দৃষ্টিভঙ্গি। একটা পরিবারে একটা শিশুর আচরণ কি পরিবারের সকল সদস্যকে প্রভাবিত করে? অবশ্যই প্রভাবিত করে। সম্পর্ক কি নষ্ট করে? অবশ্যই সম্পর্ক নষ্ট করে। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে, আমি গতকালের একটা এক্সাম্পল দিই। আমার খুব নেইবার, একদম পাশের ফ্ল্যাটে থাকেন ওই ভাবি আমার কাছে এসেছেন, তখন আপনার আমি দুপুর টাইমটা বাসায় ছিলাম, দুপুরে এসছে উনি। তো দুপুরে এসে উনি আমাকে যে কথাটা বলছেন, এটা একদম কালকেরই আমার একটা এক্সপিরিয়েন্স, আমি আপনাদেরকে শেয়ার করি, এটা শেয়ার করলে বুঝবেন সোশ্যাল মানে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটা কোথায়। ওনার দুটো বাচ্চা, একটা ক্লাস 4-এ পড়ে আর একটার বয়স 4.5 বছর 5 বছর হবে কিছুদিন পর, ওরকম বয়সটা। তো ওনার যা এসেছিলেন কিছুদিন আগে, কিছুদিন আগে বলতে 3 দিন আগে, মানে উনি আমার কাছে কালকে এসেছিল, তো 3 দিন আগে এসেছিলেন। আর সাথে যেটা হয়েছে, এখন ওই বাচ্চাটা থাকে আপনার সাভারে, ওই শিশুটা থাকে সাভারে, আর উনি থাকে ঢাকাতে এখানে। তো ওনারা এসেছিল বেড়াতে। তো শিশুটার বয়স, জায়ের শিশুর বয়স হচ্ছে 2 বছর। এখন জায়ের শিশুটা আসার পর থেকে সে মায়ের কোল থেকে নামছে না, একেবারে নামছে না, সে খাওয়া দাওয়া বন্ধ, তার কিচ্ছু ভালো লাগছে না, সে সারাক্ষণ মাকে ধরে আঁকড়ে আছে।
এখন মায়ের তো মন, মা খাওয়ানোর জন্য বাচ্চাটাকে মোবাইল দিয়েছে, মোবাইল দিয়ে দিয়ে অল্প অল্প করে খাওয়াচ্ছে। এখন এর মধ্যে যেটা হয়েছে, ওনার যা চলে গেছে, চলে যাওয়ার পর থেকে মানে 3 দিন পর থেকে যে সমস্যাটা উনি ফেস করছে, ওনার শিশু মানে যে 4.5-5 বছর হবে, ওই শিশুটা কোল থেকে নামবে না, ওকে কোলে নিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, ওই যে বাচ্চাটা থেকে দেখেছে। এখন এই এই সিচুয়েশন উনি 3 দিন ধরে করে, এখন উনি কিছুটা নিরুপায় হয়ে কি করা যায়, কারণ ঘরে সবাই বলছে, অনেক ধরনের আলোচনা হচ্ছে ঘরে, সেজন্য উনি কথাটা নিয়ে আলোচনা করতে এসছে। এর মধ্যে যেটা হয়েছে, ওনার শাশুড়ি ফোন করে ওনার দেবরকে বলেছে, মানে ওনার যাকে না বলে ওনার দেবরকে বলেছে, তোর মেয়েকে ঠিক করে তারপর আমার বাসায় বেড়াতে আনবি, তোর মেয়ের জন্য আমার ভালো নাতিটাও খারাপ হয়ে যাচ্ছে। জিনিসটা চিন্তা করেন, একটা শিশু, 2 বছরের শিশুর আচরণের জন্য, এটা কিন্তু ওই শিশুটার জন্য একটা, সে সবসময় দাদার বাড়ি আসে না, মানে সে ঢাকা শহরে সবসময় আসে না, আমি যে এরিয়াটাতে থাকি, তো ও সাভারে থাকে। তো ঈদে এসেছিল, রোজার ঈদে, এরপর এসছে, প্রায় 6 মাস ধরতে পারে, 4-5 মাস পর সে এসছে। তো তার জন্য কিন্তু পরিবেশটা একেবারেই নতুন। তার জন্য মানুষগুলো প্রত্যেকটা, ওই ঘরে প্রত্যেকটা, যেহেতু যৌথ পরিবার, বিহেভিয়ার গুলো কিন্তু একেবারেই নতুন, ফার্নিচার গুলো নতুন, খেলনা গুলো নতুন, পুরো এনভায়রনমেন্টটা তার জন্য নতুন, তার খাওয়ার টেস্টটাও নতুন। তো ওই একটা নতুন একটা পরিবেশে যখন একটা শিশু আসলো, তাকে আমার একটা কমফোর্ট জোন দেওয়াটা আমরা অ্যাডাল্ট হিসেবে আমাদের দায়িত্ব। হ্যাঁ, শিশু তো আর নিজে নিজে এটাকে কোপ আপ করবে না। তো 2 বছরের একটা শিশু কতটুকু সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, আপনারা যারা ফুল কোর্সটাতে যাবেন আপনারা দেখবেন ওখানে যখন আমরা পড়াবো। তো ওই শিশুটা আসলে সেফ ফিল করছে না, ওর কাছে সবকিছু নতুন, ওইটাতে অ্যাডজাস্ট হতে পারছে না। ওই 3 দিন ওর পক্ষে সম্ভব না এটা অ্যাডজাস্ট হওয়া, এটা আমরা অ্যাডাল্ট না যে সহজে অ্যাডজাস্ট করে নিবো, আপনিও পারবেন না। আপনাকে যদি 3 দিন জেলখানা রাখা হয়, অসহ্য লাগবে আপনার কাছে, ওখানে অ্যাডজাস্ট হতে মানুষের সময় লাগে। তো এটা ওর কাছে জেলখানায় অনেকটা। তো ওই জায়গাটাতে ওই শিশুটার ওই সিচুয়েশনটা, বা ও মাটা যে কি কষ্ট করেছে 3টা দিন, ওই সিচুয়েশনটা চিন্তা না করে বরঞ্চ ফ্যামিলি ব্লেম করছে, তোমার বাচ্চাকে ঠিক করে তারপর বেড়াতে আনবে, কারণ আমার ভালো নাতিটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সম্পর্ক নষ্ট হয় শিশুর বিহেভিয়ারের কারণে। এটা আমাদের অজান্তেই আমরা কিছুটা অধিকার বোধ থেকে সব কথা বলে ফেলি, কিছুটা পার্সপেক্টিভটা চিন্তা করি না, কিছুটা সাইকোলজিক্যাল গুলো ভাবি না, শিশুরা কিভাবে বেড়ে উঠে। তো ওখান থেকে আমাদের এই সমস্যাগুলো হয়। তো আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত শিশুর আনএক্সপেক্টেড বিহেভিয়ারকে এক্সপেক্টেড বিহেভিয়ারে আনার ক্ষেত্রে কিন্তু কি বলবো, ভূমিকা পালন করে না বা দায়িত্ব নেয় না, বরঞ্চ পরিবারকে দোষারোপ করে, তার কারণে সম্পর্ক নষ্ট হয়। এবং সেটা কিন্তু শুধুমাত্র ফ্যামিলিতে না, আপনার দেখবেন স্কুলও হয়, যে শিশুটা এই ধরনের আনএক্সপেক্টেড বিহেভিয়ার গুলো করে, বড়রাই, প্যারেন্টসরাই শিশুকে শিখিয়ে দেয়, তার শিশুকে শিখিয়ে দেয় তুমি ওর সাথে মিশবে না, তুমি ওর থেকে দূরে থাকবে। এবং টিচারকে গিয়ে বলে এই ধরনের বাচ্চা আপনারা ভর্তি করান কেন? তাহলে আমাদের সমাজ আসলে রেডি না। ঠিক আছে, এটা গেল একটা। এরপর দেখেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সাইকোলজিক্যাল। শিশুর আবেগ, চিন্তা, মনোযোগ, গঠন, আচরণের উপর প্রভাব বিস্তার করে। কেন করে? আমরা তো বলছি শিশুর আপনার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায়, 90% ডেভেলপমেন্ট হয়ে যায় 8 বছর বয়সে। আর 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 90% যদি ধরি, আর 10% ডেভেলপ হয় ধীরে ধীরে, এবং 20 বছর পর্যন্ত এটা চলমান থাকে, 20 বছর পর্যন্ত এটা চলমান থাকে মানুষের। তো এখন এই যে সাইকোলজিক্যাল বলছে বিষয়টা, আবেগ, চিন্তা এবং মনের গঠন, এটা আসলে আমাদের ব্রেনের একটা অংশ আছে, অনেকে হয়তো জানবেন, এটাকে বলা হয় প্রিফ্রন্টাল কর্টেক্স, যেখান থেকে মানুষের আবেগ চিন্তাগুলো প্রকাশিত হয়, মানে যুক্তি, যেখান থেকে যুক্তি আসে। শিশুদের এই ডেভেলপমেন্টটা 7 বছর বয়স থেকে শুরু হয়। ব্রেনের ফুললি ডেভেলপ, এই জায়গার ডেভেলপমেন্টটা 7 বছর বয়স থেকে শুরু হয়। জো পেয়াজে যখন পড়বেন আপনারা এটা দেখবেন, আপনাদেরকে পড়াবেন, এখানে কয়েকজন মানে ফুল ক্লাসটাতে যে সকল সাইকোলজিদের মানে সাইকোলজিস্টদের তত্ত্বগুলো না জানলে নয়, তার মধ্যে আপনি যে কোনো, আপনি ইসিডি করতে যান, আপনি ইসিই করতে যান, আপনি ইভেন কি প্যারেন্টিং কোচিং গুলো করতে যান, আপনি দেখবেন জো পেয়াজে, এরিকসন, ভাইগক্সি, এগুলো আলোচনা হবে। কারণ শিশু বড় হয় মানসিক এবং কি বলবো এটাকে, সাইকোলজিক্যালি এবং ইমোশনালি সমান তালে বড় হয়। একটা মানুষ সাইকোলজিক্যালি এবং ইমোশনালি সমান তালে বড় হয়, সমান ভাবে বড় হয়। তো
মানুষের বাচ্চাদের যেহেতু এই ফ্রন্টের সাইডটা যখন ডেভেলপ করে না, তারা কিন্তু আচরণ করে কোনোভাবে ভেবে চিন্তে নয়, তারা আচরণ করে অনুভবে। আপনার কাছে একটা গ্লাসের পানি টেবিলে পড়ে যাওয়া মানে টেবিলটা নোংরা হওয়া, আর শিশুর কাছে টেবিলে পানিটা পড়া মানে একটা খেলার স্পেস তৈরি হওয়া। ঠিক আছে, বুঝাতে পেরেছি আমি? এই যে বিষয়টা, যে পার্থক্যটা, বা আমি দেওয়ালে আঁকছি, দেওয়ালটা নষ্ট হচ্ছে, দেওয়ালটা অনেক এক্সপেন্সিভ একটা রং দিয়ে রং করা হয়েছে, এটা ওর বিষয় না, ও আনন্দ পাচ্ছে, এটাই ওর মেইন বিষয়। তোরা ওরা চলে অনুভূতি দিয়ে, যার কারণে এরিক এরিকসন এবং জো পেয়াজের সমান তালে পড়ানো হয় যখন এইসব বিষয়গুলো, শিশুদের বিষয়গুলো চলে আসে। তো শিশুরা ভেবে চিন্তে কাজ করে না, শিশুরা অনুভবে কাজ করে, তারা আবেগ দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, তো যার কারণে ওদের বিহেভিয়ার প্যাটার্নটা আবেগ দ্বারা বেশি ভাবে পরিচালিত হয়। এটা আমরা শিশু বলছি কেন, এটা আমরা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। যখন মানুষের খুব মন খারাপ হয়, দেখবেন সে লজিক্যালি থেকে ইমোশনালি বেশি চিন্তা করে নিজের প্রতি। আমরা এর পরের স্লাইডটাতে যাই, তাহলে আমরা তিন ধরনের একটা ফ্যাক্টর পেলাম সমাজে, বৈজ্ঞানিক ভাবে, সামাজিক ভাবে এবং টেকনিক্যাল ভাবে। এরপর আসেন শিশুর বয়স ভিত্তিক কি ধরনের আচরণ করতে দেখা যায়। আমরা এটাকে চারটা ভাগে ভাগ করে এনেছি। মানে এটা যেহেতু আমরা একেবারে একদম প্যারেন্টস এর জন্যই শুধু চিন্তা করছি, তাহলে আমরা তিনটাকেও নিয়ে এসেছি এখানে, শুধু স্কুল না, প্যারেন্টসরাও এখানে ইনভলভ। যার কারণে তো এখানে দেখেন, 1 থেকে 3 বছর না বলা জেদ করা, এই দুটো জিনিস ওরা শিখে, ওদের আচরণ এটা দেখা যায়। আপনার ট্যান্ট্রামটা শুরু হয় কয় মাস বয়স থেকে? 16 থেকে 18 মাস বয়স থেকে একটা শিশু ট্যান্ট্রাম করা শুরু করে। শিশুর কগনিটিভ ডেভেলপমেন্ট তার গর্ভকালীন সময় থেকে, মানে জন্মের পর থেকে শুরু শুরু হতে শুরু করে। তো একটা মানুষ কোনো কিছু আদায় করার জন্য কৌশল অবলম্বন করে, ওই যে বললাম যুক্তি নাই, ওই যে আপনাকে বুঝাই বলবো ওটা তো নাই। এই কৌশলগুলোর মধ্যে একটা কৌশল হচ্ছে ট্যান্ট্রাম করা। যদি এই কৌশলে সে মনোযোগ পায়, যেহেতু টুলস এবং টেকনিক গুলো আমরা জানি না, যেহেতু সে মনোযোগ পায়, সেটা মানে ক্রমবর্ধমান ভাবে চলতে থাকে। ওকে, তাহলে না বলা এবং জেদ করা, এই দুটো বিষয় তার মধ্যে এইটুকু বয়সের মধ্যে বেশি দেখা যায়। তার সাথে সাথে দেখেন 3 থেকে 5 বছর বয়সে সবকিছুতে কৌতূহল এবং নিয়ম ভঙ্গ করা। আমরা যখন এরিক এরিকসন পড়াবো আপনাদেরকে মেন কোর্সে, তখন দেখবেন এরিক এরিকসনে এই জিনিসটা স্পষ্টভাবে বলা আছে। শিশুরা কৌতূহলী, ওরা দেখাতে চায় পুরো পৃথিবীকে ওরা কি করতে পারে। তো এই কৌতূহলটাকে মেটানোর জন্য ওরা বিভিন্ন ধরনের ইচ্ছা ওদের প্রকাশ করতে থাকে। যেহেতু ওরা ইচ্ছাগুলো প্রকাশ করে আদায় করে নিতে চায়, ওরা নিয়ম ভঙ্গ করা ওদের কাছে এটা একটা প্রাথমিক বিষয় হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো যেহেতু আপনি যদি এই না বলা এবং জেদ করা এই জায়গাটাতে কাজ না করেন, তাহলে এই না বলা জেদ করা এটার সাথে এই নিয়ম ভঙ্গ, কৌতূহলের কারণে নিয়ম ভঙ্গ কিন্তু এটা এখানে চলে আসে। এবং এইটাকে যদি আপনি কাজ না করেন, তাহলে কিন্তু এইটা সে বহন করে নিয়ে তার ক্যারেক্টারিস্টিক্সে সে কোথায় আসবে? 6 থেকে 9 বছর বয়সে সে নিয়ম চলা শিখে কিন্তু স্বাধীনতা চাওয়া। 6 বছর, 6 থেকে 9 বছর বয়সে সে কেন নিয়ম চলা শিখে? কারণ সে স্কুলে যায়, এবং সে 6 বছর বয়সে আপনার ক্লাস 1-এ পড়ে। আমরা 7 বছর বয়স অনেক শিশু ক্লাস 1-এ পড়ে। তো এই বয়সটাতে আমরা যেহেতু এটা কোর্স হিসেবে সাজানো, এখানে ধরা হয়ে থাকে আপনার 6 বছর বয়সে একটা শিশু ক্লাস 1-এ পড়বে। তো এই ক্লাস 1-এ কিন্তু রুলস থাকে স্কুলে, রুটিনস থাকে স্কুলে। তো ও কিছুটা রুটিনস এবং রুলস এর সাথে কিন্তু পরিচিত হয়, যার কারণে ও স্কুলে কিন্তু স্কুলের যে রুলস এবং রুটিন গুলো কিন্তু মানতে হয়, কারণ ওখানে কনসিকুয়েন্স থাকে। হ্যাঁ, তো এই মান্নাটাই কিন্তু পরবর্তীতে যদি কারো বাসায়ও প্র্যাকটিস হয়, তাহলে এই শিশুর একটা মানে রুলস মানা এবং রুটিন মানার মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। যেহেতু আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে এই ধরনের স্ট্রাকচার গুলো নেই, সেহেতু এই জিনিসটাকে ও একসময় বাধা হিসেবে মনে করে, ও মনে করে স্বাধীনতা চাওয়াটা ওর অধিকার, ও বাসায় এসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে। আপনি হয়তো ওকে সময় মতন পড়াতে পারছেন না, আপনি ওকে কথা শোনাতে পারছেন না, কিন্তু স্কুলে গেলে হয়তো সে ক্লাসটা করছে, টিচার যদি বলছে এটা টাস্কটা তুলে নাও, তুলছে, টিচারের কথা শুনছে, টিচার অনেক ক্ষেত্রে বলছে তো আমার কথা শুনে, আপনি হয়তো বলছেন না ওটা আমার বাসাতে একটু কথা শুনো। তো ডিফারেন্সটা আসলে চলে আসে নিয়মের ক্ষেত্রে। মানে এটাকে এক ধরনের টেকনিক্যাল টুলস, আমি নিয়মটা কিভাবে ইন্ট্রোডিউস করবো শিশুর জীবনে। কারণ শিশু তো বুঝতে শুরু করে আপনার
দেখতে শুরু করে 4 মাস বয়স থেকে, এবং বুঝতে সে যে অবজারভেশন লার্নিং এর মধ্য দিয়ে যায় তখন থেকে, এবং যখন থেকে ওর ভোকাবুলারি আসতে শুরু করে 2 বছর বয়স থেকে, তখন থেকে যদি আপনি ওকে রুলস এবং রুটিনসটা না দেন, এখানে গিয়ে কিন্তু ওর স্বাধীনতা চাওয়ার অধিকার বোধটা ওর মধ্যে জন্ম যায়। এখন এই তিনটাতেই আপনি কাজ করলেন না, তাহলে এফেক্ট এসে কোথায় পড়বে? এফেক্ট এসে পড়বে আপনার টিনে। যেহেতু আজকালকার শিশুর ডেভেলপমেন্ট ভালো, আপনার মাদেরকে আমরা বলি না আমাদের থেকে ওদের এত ডিফারেন্স কেন? আপনি যখন গর্ভে ছিলেন আপনার মাকে কিন্তু এই আয়রন নিশ্চিত করা, ফলিক অ্যাসিড নিশ্চিত করা, এগুলো কিন্তু করে নাই। অতটা ছিল না সমাজে এগুলা। হ্যাঁ, এটা খেতে হবে ওটা খেতে হবে, আমরা ইউটিউব দেখে দেখে এখন দেখি না মারা কি খাবে, কি হলে ব্রেন ডেভেলপ হবে, কিভাবে একটা শিশু গ্রোথ হবে, এটা গ্লোবালি। তো একটা শিশু এত কষ্ট করে এত কিছু ভিটামিনস মিনারেলস আপনি ঢুকিয়ে লালন পালন করে বড় করছেন, সেই শিশুকে আপনি ধরে নেবেন আপনার মতন করে হবে না? ওর ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি আপনার থেকে, অনেক বেশি। ওদেরকে বলা হয় গ্লোবাল সিটিজেন। এই বাচ্চাগুলোকে বলা হচ্ছে গ্লোবাল সিটিজেন। এরা এরা শুধুমাত্র বাংলাদেশি বাচ্চা না, এরা পুরো পৃথিবীকে রিপ্রেজেন্ট করবে আপনাকেও পৃথিবীর সামনে। তো আপনি যদি এই জায়গাটাতে এসে আপনি মনে করেন না ও এখানে এসে আমার কথা শুনবে, কারণ এই সময় ওর যে হরমোনাল ইমব্যালেন্সটা শুরু হয়। এবং এই কথাটা আমি কেন বলতে শুরু করেছিলাম আপনাদেরকে 9 বছরটা দেখিয়ে, 9 বছরটা কেন বলছি, টিনটা তাড়াতাড়ি আসে এখন, খুব দ্রুত আসছে। 10 বছরও টিন চলে আসছে, 11 বছরে তো আসছে, এটা তো কমন। 10 বছরে অনেক শিশুর মধ্যে টিন চলে আসে, এবং 9 বছরে, 9.5 বছরে আমরা দেখতে পাই টিনের বৈশিষ্ট্যগুলো সমৃদ্ধ বাচ্চা দেখতে পাই আমরা এখন। তো এই সময়টা সেজন্য 9 বছর ধরা হয় এখন এখানে। উম, এই সময়টা নাটুকে আচরণ শুরু হয়, কারণ তাদের হরমোন যে, তাদের যে হরমোনাল একটা ব্যালেন্স, মানে নিউ নিউ হরমোন সিক্রেশন হতে থাকে, হরমোন কিন্তু ওদের লজিকটাকে হাইজ্যাক করে। আমি কি বলছিলাম একটু আগে, 8 বছর বয়সে লজিক্যাল ব্রেনটা ডেভেলপ করতে শুরু করে, কিন্তু এই সময় দেখবেন ওদের লজিক কাজ করে না, ওরা নাটুকে আচরণ করে, অল্পতেই কান্দে, অল্পতেই তর্ক করে, অল্পতেই ও একা রুমে থাকতে পছন্দ করে, কোনো কিছু হলেও একা হয়ে যেতে চায়। তো এই বিষয়গুলো এভাবে করে ঘটতে থাকে বাচ্চাদের জীবনে। তাই আমরা যদি আমাদের শিশুদের কোন বয়সে কি ধরনের বৈশিষ্ট্য আসে এটা যদি জানতে না পারি, কোন ধরনের আচরণ একটা শিশুর মধ্যে এ সময় দেখা যায় এবং কিভাবে ম্যানেজ করা যায় বিষয়টা যদি জানতে না পারি, এগুলো কন্টিনিউ হতে হতে আমরা দেখতে পাই এখন সমাজে কিশোর অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং বাবা মার কথা শুনে না এই ধরনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ঠিক আছে, এর পরের স্লাইডটাতে যাই আমরা। এর পরের স্লাইডটাতে কি আছে দেখি। এর পরের স্লাইডটাতে আমরা দেখছি একটা শিশুকে আসলে কোন বয়সে কি শেখানো উচিত। প্রথমটাতে আমরা পেয়েছি কোন বয়সে কি ধরনের আচরণ করে, মানে যা আচরণগুলো আসে, অ্যাক্টিভিটি গুলো। এখন আমরা দেখব কোন বয়সে কি ধরনের আচরণগুলো শেখানো উচিত। শিশুর প্রথম দিকে শিশুকে কিছুই না, বিহেভিয়ার শেখানো উচিত। কারণ একটা শিশুর বিহেভিয়ার প্যাটার্নটা তৈরি হয়ে যায় আপনার 8 বছর আর্লি চাইল্ডহুডে। তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম হবে এটা কিন্তু তৈরি হয়ে যায়। সে কি কোনো কথা শুনে শেষ পর্যন্ত শুনে রিপ্লাই দিবে, এটা তার মধ্যে আসে, নাকি সে অল্পতে অধৈর্য, অল্পতে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার মধ্যে একটা টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করে। কারণ আমাদের এই সময়টা বয়সে, এই সময়টাতে আমাদের ফোকাসটা থেকে খাওয়া। বাচ্চাকে কি খাওয়াবো, খাওয়া অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, ওর ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। ডোমেইনস অফ ডেভেলপমেন্টের যে 4টা ধাপ আছে, 4টা ধাপে কিন্তু ফিজিক্যাল ডেভেলপমেন্ট একটা, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো এটা কোনোভাবে বাদ দেওয়ার মতন বিষয় না খাওয়াটা, কিন্তু তাই বলে এটা একমাত্র বিষয় হবে না। এই সময়টাতে শিশুকে বিহেভিয়ার প্যাটার্ন শেখাতে হয় আসলে। তাকে না বলে কিভাবে রিপ্লেসমেন্ট একটা ওয়ার্ড ইউজ করা হয় ওগুলো শেখানো দরকার আমাদের। এরপর দেখেন মিডল চাইল্ড, মিড স্কুলার বা মিডল এজ যেটাকে আমরা বলছি, এখানে শিশুর মধ্যে কি আসে, যেহেতু বলছে নিয়ম শিখতে শুরু করে। এই সময় যদি আপনি রুলস রেসপন্সিবিলিটি এবং ভ্যালুস গুলো তার মধ্যে ধারণ করাতে পারেন, তাহলে এই বহনটা সে টিনেজে গিয়ে নিয়ে যায়। কারণ আমরা টিনেজ বাচ্চাগুলোকে কি শেখাই, টিনেজ বাচ্চাগুলোকে আমরা বিহেভিয়ার শেখাই, এভাবে কথা বলে না, এভাবে দাঁড়ায় না, এভাবে বসে না, পায়ের উপর পাতিয়ে বসেছো কেন মুরব্বীদের সামনে, এটা তো ঠিক না, তুমি সালাম দাওনি কেন, ওকে আমরা বিহেভিয়ার শেখাচ্ছি। কিন্তু ওই সময়টা আমরা কিন্তু সবাই জানি এই সময়টা ক্রুশাল টাইম একটা বাচ্চার জন্য। ও একটা হরমোনাল একটা চেঞ্জের মধ্য দিয়ে যায়, কি সময়টা আমরা সবাই পার করেছি, সেজন্য কানেক্ট হওয়া খুব সহজ এই সময়টার সাথে আমাদের। তো এই সময়টা যখন আমরা জোর জবরদস্তি করে ক্যারিয়ার শিখাতে যাই, তখন তারা মনে করে না, বাবা মা আমার বন্ধু না, আমার বন্ধু আমাকে বুঝে, বাবা মা আমাকে বুঝেন। এটা একদম কমন ডায়লগ সবার। কিন্তু এই সময়টাতে যদি আমরা একটা ক্যারিয়ার প্ল্যানিংটা শেখাতে পারি, কারণ একটা টিনের বাচ্চা কোন ক্লাসে পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, তার কি আসবে, তার ভবিষ্যৎ চিন্তা আসবে ওই সময়। তার ভবিষ্যৎ চিন্তা বাদ দিয়ে তাকে আমরা শিখে ভবিষ্যৎ চিন্তা আমরা করি রেজাল্টের, এ প্লাস পেতে হবে, এ প্লাস পেতে হবে, তার রেজাল্ট ফোকাস না করে ক্যারিয়ারের স্বপ্ন দেখাতে পারি তাকে আমি, তার রেজাল্ট এমনিতেই ভালো হবে।
প্ল্যানিং করা, মানি ম্যানেজমেন্ট করা, মানিকে কিভাবে ইনভেস্ট করতে হয়, এটা শেখানো। এগুলো কিন্তু বাইরের দেশে শেখায়, আমরা এখানে এগুলো স্কুলিং এ আছে, ওদের স্কুলিং এ শেখানো হয় প্যারেন্টসদের থেকেও বেশি। ঠিক আছে, তাহলে এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, কোন বিষয়তে কি কোন বয়সে কি শেখানো যায়। এখন যে আমরা বারবার বলছি আমাদের শিশুর, এরপরে স্লাইডে যাই, অনাকাঙ্ক্ষিত আচরণকে কেন আমরা মানে বাড়তে দিব না, এটাকে আমরা ধারাবাহিক ভাবে ঝুঁকিপূর্ণ হতে দিব না কেন? কারণ দেখেন, একটা শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণগুলো প্রথম দিকে কি থাকে, প্রথম দিকে ধরেন আমি একটা যদি বলি, প্রথম দিকে হয়তো ও আপনাকে থুতু দিচ্ছে, হ্যাঁ, দুষ্টুমি করে দিচ্ছে, ওই যে বললাম ওর একটা একটা মজা নেই, ওর কাছে গ্লাসের পানি ফেলাটা লজিক্যাল ব্রেনটা তখন ডেভেলপ করে না, ওটা ওর কাছে খেলা, তো থুতুটার সাথে খেলা। এখন এটা যদি আপনি ম্যানেজ করার টেকনিকটা না জানেন, তাহলে এটা কন্টিনিউ হতে থাকবে, কন্টিনিউ হতে থাকবে, এক পর্যায়ে এটার অভ্যাসে পরিণত হবে। থাপ্পড় দেওয়া, মারামারি করা, এগুলো বাচ্চাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। যখনই কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে যায় তখনই সেটাকে বলা হয় বিহেভিয়ারাল প্রবলেম, মানে আচরণগত সমস্যা। যখনই সমস্যা তখনই কিন্তু এটা ম্যানেজ করাটা, মানে এটাকে আবার সমস্যা সমাধান করে এটাকে সঠিক আচরণে আনা, এটা অনেক লেন্দি প্রসেস। এটা অনেক লেন্দি প্রসেস, এটাতে কাউন্সিলিং এ যেতে হয় বাচ্চাদেরকে নিয়ে অনেক সময়, আর চাইল্ড সাইকোলজিকেও দেখাতে হয় অনেক সময়। এটা এতটুকু পর্যন্ত চলে যায়, মিথ্যে বলা, প্রচন্ড মিথ্যা বলছে, আসলে মিথ্যাটাকে না ওই যে ও বিহেভিয়ার প্যাটার্নে নিয়ে ফেলেছে, বলার আছে বলে দিচ্ছে, অত কিছু চিন্তা করছে না। এটার অভ্যাসে পরিণত হলে তখনই সমস্যা। আমরা বলছি আমরা আমাদের শিশুর আচরণগুলো আসবে, সেগুলো যেন দীর্ঘমেয়াদী না হয়, সেগুলো যেন অভ্যাসে পরিণত না হয়, আমরা এটাই খেয়াল করবো আমাদের শিশুদের। এই তো এটা খেয়াল করার জন্য আমাদের টেকনিক এবং টুলস গুলো আমাদেরকে জানতে হবে, এগুলো সাইন্টিফিক টুলস এবং টেকনিক, এগুলো আমি অ্যাডভোকেট জাকির আহমেদ তৈরি করিনি, এগুলো যুগ যুগ ধরে তৈরি হয়ে আসছে। এখন দেখেন, এই যে অপ্রত্যাশিত আচরণটাকে আমরা বিকাশ করতে দিব না, তার একটা প্রধান কারণ হলো কিশোর অপরাধ। কিশোর অপরাধের একটা, যদি একদম রিসেন্ট একটা উদাহরণ বলি, আপনারা বরিশালের একটা ঘটনা দেখেছেন, পিতার হাতে পুত্রের খুন। যদি কেউ না দেখে থাকেন একটু ইউটিউবে গিয়ে দেখবেন, কারণ এগুলোর পিছনে অনেক কিছু কাজ করে। আমাদের শিশুগুলো যখন আর্লি চাইল্ডহুডে থাকে তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিহেভিয়ার প্যাটার্ন গুলো আসে। তো সেখানে যদি আপনার উপস্থিতি থাকে পুয়ার প্যারেন্টাল প্যারেন্টিং, ডিসিপ্লিন, পুয়ার মনিটরিং, মানে আপনি ঠিকভাবে মনিটরিং করছেন না, ওর যে এটা বিহেভিয়ার প্রবলেমের দিকে যেতে পারে, আপনি ওকে একটা সঠিক ডিসিপ্লিন শেখাচ্ছেন না, আপনার মধ্যে মানে পুয়ার প্যারেন্টিং একটা বিষয় এখানে অবশ্যই অবশ্যই বিষয়, কারণ এখানে পারমিসিভ প্যারেন্টিং অতিরিক্ত হয়। মডার্ন প্যারেন্টিং শিখতে গিয়ে মানুষ পারমিসিভ প্যারেন্টিং শিখে গেছে। তো এটা একটা অত্যন্ত মানে ক্ষতিকারক বিষয় হয়ে গেছে, অল্প বিদ্যা ভয়ঙ্করের মতন আমাদের দেশে। তো এই বিষয়টা যদি আপনার আর্লি চাইল্ডহুডে বিরাজমান থাকে, তখন শিশুর মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের বিহেভিয়ার প্রবলেম গুলো ক্রিয়েট হতে থাকে। যখনই ও বিহেভিয়ার প্রবলেম গুলো ক্রিয়েট হতে থাকে, ও নর্মাল পিয়ার গ্রুপস থেকে কিন্তু আলাদা হতে থাকে। ওই যে প্রথম দিকে আমি যেটা বলছিলাম, সমাজ কি প্রস্তুত, সমাজ প্রস্তুত না। একটা নাতিকে দাদি বলছে তুমি এসো না, ওইটা ঠিক না হলে, তাহলে স্কুল কিভাবে রিয়াক্ট করবে? তাহলে আপনার আত্মীয় স্বজন কিভাবে করবে, বা আপনার যে আশেপাশে ও প্লে জোনে যাচ্ছে ওরা কিভাবে করবে? ওরা রিজেক্ট করবে না ওকে? অবশ্যই রিজেক্ট করবে। এবং রিজেক্ট করলে যেটা হয়, ও একটা ওর গন্ডি খুঁজে নেয়। ওই যে শিশুটা দুষ্ট, ওই দুষ্ট শিশুর সাথে ওর বন্ধুত্ব হয়। ক্লাসরুমে যে শিশুটা দুষ্ট, যে শিশুটা লাফালাফি করে, যে শিশুটা সারাক্ষণ হাঁটতে থাকে চরকির মতন, দেখবেন ওই দুইটা মিলে একসাথে করতে থাকে, দুইটা মিলে একসাথে একটা গ্রুপ হয়ে যায়, কারণ ওকে রিজেক্ট করতে থাকে নর্মাল গ্রুপটা, একমাত্র তার বিহেভিয়ার প্যাটার্নের জন্য। একসময় রিজেকশনটা না অনেক বড় আকার ধারণ করে। আমাদের দেশে তিনটা সোসাইটি আমি যদি ভাবে ধরি, একটা উচ্চবিত্ত, একটা মধ্যবিত্ত, একটা নিম্নবিত্ত। উচ্চবিত্তর ক্ষেত্রে কি হয়, আমাদের কান পর্যন্ত অনেক কিছু আসে না। কেন আসে না? ওনারা ম্যানেজ করে, ওনাদের সোসাইটিটা ক্ষুদ্র, ওনাদের সোসাইটিটা ছোট। ওনারা হয়তো শিশুকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে মা, বা অন্য কোনো ভাবে ম্যানেজ করছে, ঠিক আছে, যেটা শুধু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। আপনি স্কুলগুলোতে গেলে দেখবেন অনেক সময় দেখা যায় স্কুলের মধ্যে বিভিন্ন ধরনের ভায়োলেন্স হয়, ওরা একটা গ্রুপ করে আরেকটা গ্রুপকে মারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো দেখা যায়। আবার মধ্যবিত্তটা কিন্তু ছড়িয়ে পড়ে, আমরা যা দেখছি নিউজ পেপারে সবকিছু মধ্যবিত্তেরটা দেখছি এবং আতঙ্কিত হচ্ছি বা কনসাস হচ্ছি মধ্যবিত্তেরটা দেখে, আমরা উচ্চবিত্তেরটা কিন্তু আসছে না আমাদের কান পর্যন্ত। তো এটা দেখে আমরা কনসাস হচ্ছি বা আমরা এটাকে আতঙ্ক হিসেবে নিচ্ছি, কারণ আমরা ধরে নিচ্ছি বাবা মা ঠিক মতন শাসন করতে জানে নাই, সেজন্য সে এরকম হয়েছে। বা শিশুটা একটা তো নতুন ট্যাকমা লাগায় এখন সবাই, ইংলিশ মিডিয়াম, না এটা ট্যাকলা লাগাই দেয় না, এটা ট্যাক লাগাই দেয়। প্রত্যেকটা নিউজে দেখবেন ইংলিশ মিডিয়াম একটা শব্দটা লাগিয়ে দেয়। তো তার মানে ওই পড়াশোনার যে সিস্টেম ওটার দোষ, হয় ওটার দোষ, না হলে পিতা মাতার দোষ। সমাজের হিসেবে ধরে নেয় না, কারণ সমাজের যে রেসপন্সিবিলিটি আছে, রাষ্ট্রের যে রেসপন্সিবিলিটি আছে,
এটা কেউ মাথায় নিবে না, আপনার দোষ অথবা যে স্কুলে পড়ছে সে স্কুলের দোষ। এখন এইটা যখন মানে এটা যখন ছড়ায় তখন আমরা মধ্যবিত্তটা আমাদের কানে আসে, নিম্নবিত্তটাকে আমরা ধরে নিই ওরা বস্তিতে থাকে দেখে এরকম, ওরা তো হিরোইন খাবে, ওরা তো ছিনতাই করবে, ওরা তো আলাদা একটা গ্রুপের সাথে মিশবে, এটা আমরা একদম নর্মালি নিই, কারণ ওরা তো বস্তিতে থাকে। আমরা এরকম একটা মাইন্ডসেট তৈরি করে নিয়েছি। কেন? ওরা কি মানুষ না? ওরা তো শিশুগুলো কি স্কুলে যায় না? ওদের শিশুগুলা কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে না? ওখানে টিচার গুলাকে তো সরকার আরো অনেক বেশি পৃষ্ঠপোষকতা দেয়, অনেক বেশি জানার কথা না দেয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো থেকে রিজেক্ট হতে হতে একসময় এই শিশুগুলো একটা গ্রুপ ক্রিয়েট করে, এবং অনেক সময় দেখা যায় এটা কিশোর অপরাধের একটা অন্যতম কারণ। অন্যতম কারণ, কারণ এই শিশুগুলোকে মিডল ক্লাস এবং লো ক্লাস এই দুইটা কিন্তু এই শিশুগুলোকে কন্ট্রোল করতে পারে না, কন্ট্রোলের বাইরে চলে যায়। আমি যে বরিশালের ঘটনাটা বলছি ওখানে কিন্তু মা একটা কথা উল্লেখ করেছিল, আমি ওর জন্য ঘরে থাকতে পারতাম না, আমাকে আমার সন্তানের ভয়ে বাইরে থাকতে হয়, ঘরের বাইরে থাকতে হয়, বাবার সাথে আমি ঘরে ঢুকতাম। চিন্তা করেন কতটুকু পর্যন্ত গেছে জিনিসটা, কখন একটা শিশুকে একটা বাবা হাত তুলে একদম মৃত্যু পর্যন্ত যেতে পারে এই সময়টা হয়। তো এটা একটা অন্যতম কারণ, এটা পুরো পৃথিবী ব্যাপী, পুরো বাংলাদেশ ব্যাপী না, পুরো পৃথিবী ব্যাপী এটা একটা সমস্যা। পুরো পৃথিবী ব্যাপী সমস্যাটা আপনারা বলতে পারেন, এত সাইকোলজি গুলো তো সবগুলো ওখান থেকে এসছে, এত তথ্যগুলো তো সব তো ওখানেও তো এই ধরনের কিশোর অপরাধ দেখা যায়, আরো বেশি দেখা যায়। হ্যাঁ দেখা যায়। এখানে একটা ফ্যাক্টর কাজ করে, এটা হচ্ছে সোসাইটির ফ্যাক্টর কাজ করে। সোসাইটি বলতে রাষ্ট্রের ফ্যাক্টর, রাষ্ট্র একটা বড় ভূমিকা পালন করে। আমাদের দেশে আমরা ব্লেসিং, এইসব এইসব ক্রাইম আমাদের যেন না হয় এই জায়গাটা থেকে আমরা ব্লেসিং কেন জানেন? আমাদের পারিবারিক বন্ধনটা এখনো স্ট্রং, আমাদের বৈবাহিক সম্পর্ক এখনো বিরাজমান এখানে। হ্যাঁ, কিন্তু উন্নত বিশ্বে অনেক আগে থেকে বৈবাহিক সম্পর্কটা বিরাজমান না, কারণ ওরা বৈবাহিক সম্পর্ককে ছুটতে গেলে অনেক ধরনের লস এবং লিবারেশন পার করে আসতে হয়, সে কারণে এটা সম্পর্কটা কি মানে ওদের এটা ওরা অনেকটা ওরা এটা দূরে ঠেলে দিয়েছে, এবং দূরে ঠেলতে ঠেলতে এমন অবস্থা হচ্ছে আরো দূরে চলে গেছে। এখন এই বৈবাহিক সম্পর্ক থেকে যে সকল সন্তানের জন্ম হয় ওরা ওদেরকে পিতামাতার স্বীকৃতি কিন্তু দেয়, রাষ্ট্র থেকে স্বীকৃতি দেয়। কিন্তু যে সমস্যাটা হয় বাবা মা যখন তাদের সেপারেশনে যায়, মানে ওই যেহেতু এটা বৈবাহিক সম্পর্ক না, এটা এক কথায় চলে যাওয়া যায়, কোনো এখানে কোনো বাধা ধরা লয়ের কোনো বিষয় নাই। এখন ওই যে বললাম রাষ্ট্রবিজ্ঞানে আর্থসামাজিক ব্যবস্থা তো ওভাবেই গড়ে উঠেছে। এখন শিশুদের এই অধিকারটুকু কে এনশিওর করবে? রাষ্ট্র এনশিওর করবে। রাষ্ট্র ওদের জন্য ল বানিয়েছে, বিভিন্ন ধরনের ল বানিয়েছে ওদেরকে এনশিওর করার জন্য, ওদেরকে সেভ করার জন্য, ওদের অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য। যেটা করতে গিয়ে এখন অনেক সময় দেখা যায় বাবা মা কিছু বললে ওরা গিয়ে আইন করে দিচ্ছে। তো যুগের সাথে সাথে এগুলো ইনশাল্লাহ একসময় পরিবর্তন হবে, ওদের দেশেও পরিবর্তন হবে, এগুলো নিয়ে কাজ করছে অনেক বেশি। তো ওরা একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজে এখন বর্তমানে সম্মুখীন হচ্ছে। একসময় কিন্তু ওরা বাচ্চাগুলোকে সেফটি এবং সিকিউরিটি দিতে পেরেছে, আমাদের দেশ থেকে অনেক বেশি দেয়, ওরা শিশু অধিকার নিয়ে ওরা অনেক বেশি সোচ্চার আমাদের দেশ থেকে। তো এই বিষয়গুলো সেজন্য এসছে ওদের ওখানে। এখানে একটা ফ্যামিলি একটা রাষ্ট্রীয় আর্থসামাজিক অবস্থা এখানে কি জড়িত সেজন্য। তো আমাদের দেশে এদিকে আমরা ব্লেসিং, আমাদের ফ্যামিলির সম্পর্কগুলো এখনো পিওর, যেগুলো পিওর না ওগুলো সামনে আসে না, কারণ আমাদের একটা একটা স্বীকৃতি দেওয়ার একটা বিষয় থাকে, ওদের এখানে বিষয়টা নাই। ঠিক আছে, এরপরে পরের ধাপে যাই। তাহলে এই আচরণ, অপ্রত্যাশিত আচরণের আমরা একটা মূল কারণ মানে আমরা আতঙ্কিত থাকি শিশু যেন কিশোর অপরাধে তৈরি না যেতে পারে। এরপর দেখেন এখানে একটু আমি আপনাদের সাথে কথা বলবো, যেহেতু প্রায় 56 জনের মতন জয়েন করে ফেলেছে। শিশুর কোন আচরণ আমাদের সমস্যা তৈরি করে? আপনারা কেউ কেউ আমাকে একটু বলেন, আপনাদের কাছে কোন আচরণটাকে সমস্যা মনে হয়, আপনার সন্তান বা আপনার স্টুডেন্ট বা আপনার চারপাশে কেউ যদি একটু শেয়ার করেন, একটু কথা বলেন আমার সাথে। কি ধরনের আচরণকে আপনাদের সমস্যাগত আচরণ মনে হয়? আহ, জি, আসসালামু আলাইকুম। আমি রাইসিন জাহান বলছি। আমার আহ, দুইটা বাচ্চা, বড়টা ছেলে 8 বছর আর ছোটটা 2.5 বছর মেয়ে। তো আমার মেয়েটা যেটা করে, ছেলেটা এই বয়সে এরকম করতো না। মানে মেয়েটা হচ্ছে এমনি মাশাআল্লাহ বুদ্ধিমতী, কিন্তু যখন একটা কিছু চাচ্ছে, যে হয়তো কোক খেয়েছে, তারপরে আবার কোক চাচ্ছে, এবং আমি তাকে দেখাচ্ছি তার সামনে যে কোকে নাই আর শেষ, আজকে আর দিতে পারবো না, পরে দিব, তারপরেও সে বলেই যাচ্ছে কোক দাও কোক দাও। মানে সে কোনো লজিক রিসিভ করছে না, বা আমি যে তাকে কনভিন্স করতে চাচ্ছি সেটাতে রেসপন্স করছে না। মানে ওকে নিয়ে এটা আমার অনেক বড় একটা এখন সমস্যা মনে হচ্ছে, বা এটার কোনো সলিউশন আমি মানে চাচ্ছি বা খুঁজছি, এটা বলা যায় আর কি। তার মানে ধন্যবাদ। আপনার সন্তানের সমস্যাটা হচ্ছে তার ডিমান্ড এবং ডেলিভারির মধ্যে কোনো সমন্বয় হচ্ছে না, দেখে সে ধরনের ইনপ্রোপ্রিয়েট বিহেভিয়ার গুলো হচ্ছে, ঠিক না?
জি, মানে সে যখনই কিছু চাচ্ছে বা কিছু মানে মানে করতে বলছে, মানে সেটা কেন করা যাচ্ছে না, যখন এটা তাকে বোঝানো হচ্ছে বা তাকে দেখানো হচ্ছে, তারপরেও সে সেটা মানতে রাজি না, সে তার ডিমান্ডটা করেই যাচ্ছে। ডিমান্ডটা করে যাচ্ছে, এটা একটা আমরা এটা একদম কমন একটা মানে শিশুদের জেদ বা যেটাকে আমরা ট্যান্ট্রাম বলছি বা জেদ বলছি বা অনাকাঙ্ক্ষিত আচরণ বলছি, এটা প্রথম পয়েন্ট আসলে কোনো ম্যাম কিছু চাওয়া, তখন যাদের কোনো কিছু মানে ডিমান্ডের সাথে যখন ডেলিভারির কোনো সমন্বয় হয় না, তখন এই সমস্যাটা দেখা যায়। আর কেউ কি বলবেন কিছু? আমি একটু বলতে চাচ্ছিলাম, আদাব ম্যাম। ম্যাম আমার বেবির বয়স হচ্ছে 1 বছর 8 মাস, বেবি গার্ল। ওর যেটা প্রবলেম হচ্ছে যে ও এখনো সব মানে লাইন তো পুরা বলে না, জাস্ট মাম্মা পাপা এটুক বলে। আর যখন যেটা জিদ ধরবে, ধরেন যে খাবারটা আমি ওকে বাইরের জাঙ্ক ফুড দিতে চাই না, বা ধরেন চিপস চকলেট দিতে চাই না, এখন বাসায় ধরেন কোনো আত্মীয় আসলো, কেউ আনলো বা কেউ গিফট করলো, যেটাই হোক, ও ওগুলো নেওয়ার জন্য এমন জিদ করবে, জিদ করতে করতে যেটা হয় যে ওর মাথাটা গিয়ে দেওয়ালে বাড়াবে বা ফ্লোরে গিয়ে মাথা বাড়াবাড়ি করবে, এবং কেউ বাধা দিলে তাকে সে ঠাস ঠাস করে গালের মধ্যে মারবে বা খামচি দিবে। আসলে নিউ মাদার তো, ফার্স্ট চাইল্ড, আমি আসলে ওর বিহেভিয়ারিজম গুলো বুঝতে পারি না ঠিক। একটু যদি আপনার বল। বয়সটা কত বললেন আপনি? 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস, আমি একটু আগে বলেছিলাম দেখেছেন, 16 থেকে 18 মাস বয়স পর্যন্ত, বয়স থেকে ট্যান্ট্রাম শো করা প্রবণতাটা বাড়তে থাকে শিশুদের, জেদ করার প্রবণতাটা বাড়তে থাকে। এটা কিন্তু ওর একটা বিহেভিয়ার প্যাটার্ন, এটা আসবে, এটা প্রাকৃতিক ভাবে আসে, এটাকে ম্যানেজ করতে জানতে হয়। মানে মানে কি ম্যাম আমি তো একা বেবি পালি, তো ওর আব্বু থাকে না, আউট অফ সিটি থাকে, চিটাগং থাকে ওর আব্বু। মানে অনেকে বলতেছে যে ওর বাবা যেহেতু কাছে থাকে না, চিটাগাং থাকে, এই জন্য জিনিসগুলো গ্রো করতেছে। আসলে কি এটা প্যারেন্টের কোনো প্রবলেমের কারণে? আর আমি ও পেটে থাকতে আমি স্ট্রোক করছিলাম, ফ্যামিলিগত বিভিন্ন টর্চারে হচ্ছে যে আমি ও পেটে থাকতে স্ট্রোক করছিলাম। তো ও হচ্ছে যে আমার এনাফ ব্রেস্ট মিল্কও পাইনি, আমি ওকে বোটলও দিতে হয়েছে। তো ওর গ্রোথও তেমন হয় না, মানে বয়স অনুযায়ী যে গ্রোথ অনেক কম, মানে 1 বছর 8 মাসও 9 কেজির মতো। তা আমি এগুলা নিয়ে আসলে অনেক টেনশনে থাকি। আবার বিহেভিয়ারিজমের ইস্যু গুলাও। আমাদের সমাজ যে প্রেক্ষাপট একটু আগে পড়লাম আপনাদেরকে, এখনো তৈরি না। এই যে আমরা বলছি এই প্যাটার্ন গুলো আসবে শিশুদের জীবনে, এই যে আসবে, এইটা সমাজ মেনে নিতে এখনো তো প্রস্তুত না। ঠিক আছে, আপনার কোনো দোষ নেই, আপনার মানে মেল ডাউন হয়, এটাকে মেল ডাউন বলে। বাবার কথা যদি মনে পড়ছে, এটাকে মেল ডাউন বলে, সাথে ও ট্যান্ট্রামও করছে, মানে দুইটার সমন্বয়ে ওর মধ্যে এটা চলছে, এবং এটা খুব ন্যাচারাল ভাবে আসে যেটা শিশুদের। হয় যে আমার ইনলজ, আমার নিজের বাবা মাও পর্যন্ত আমাকে ব্লেম করে যে দোষারোপ করছে। সবকিছুই মায়ের দোষ, সবকিছুই মায়ের দোষ, মায়ের নার্চার ঠিক মানে মা ঠিক মতো নার্চার করতে পারে না, এটা তোমার ফল্ট। আমি কিন্তু আমার কেরিয়ার পর্যন্ত ওর জন্য স্যাক্রিফাইস করছি যতটা পারি। এখন আমার জাহাঙ্গীরনগরে মাস্টার্স চলতেছে, আমি মানে যতটা রাত জাগা, ও ঘুমাতেও চায় না, রাতে সারা রাত জেগে থাকবে, জেদ করবে। আর মানে কি বলবো, মানে নর্মাল খাবারগুলো খেতে চাবে না, জাঙ্ক ফুডের প্রতি নেশা, যতটা আমি পারি অ্যাভয়েড করানোর, কিন্তু না দিলে মাথা, মানে একটু আগেও দেখা যাচ্ছে সস, সস যেটা বাইরের খাবার, না দিলে দেখা যাচ্ছে পুরা মাথা বাড়ায় টাড়ায় নিজেকে নিজে হার্ট করতেছে, নালে আমাদেরকে হার্ট করতে আসবে। আমি খুবই ভয় পেয়ে যাই যে আচরণগুলো ও কেন ওর মধ্যে গ্রো করতেছে। ঠিক আছে, আমরা তাহলে 8টা আচরণগত সমস্যা পেলাম। এটা হচ্ছে ট্যান্ট্রাম আর মেলডাউনের সমন্বয়ে একটা আচরণ। এটাও আচ্ছা দেখা যায়। আচ্ছা, আরেকজন আবার বলবে, ফাহমিদা তো আমি আপা। কি বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন আপা, শুনি আমরা। হ্যালো, মেলাতে শুনলে, হ্যাঁ বলেন। আপু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপু আমার বাচ্চাটা স্পেশাল চাইল্ড, ওর এডিএইচডি এএইচডি দুটাই আছে। এখন রিসেন্ট আল্লাহর রহমতে ওর স্পিচটা ভালো হয়েছে, স্কুলে দিয়েছি। এখন ওর সমস্যা হচ্ছে ও বাসা আগে এমন করতো না, এখন নার্সারিতে পড়ে, ওর বয়স হচ্ছে 7+। ও ক্লাসে একটা জিনিস, মানে আমি যদি বাইরে দাঁড়ায় থাকি ক্লাসরুমের বাইরে, তাহলে ও একটা রেখা দিলে লিখবে, কিন্তু আমি যদি না থাকি ও সেই লেখাটা লিখবে না। আর মাঝে রিসেন্ট এমন করে যে পড়তে বসলে একটা জিনিস পড়াইছিস তাকে, সে পড়তেছে ঠিকই, আমার সাথে বলতেছে ঠিকই, কিন্তু লিখতে গেলে সে একটা দুইটা ওয়ার্ডের পর পরের ওয়ার্ডটা সে ভুল লিখতেছে, মানে তার অ্যাটেনশনটা টোটালি মনোযোগ নাই। আর আচরণগত কিছু সমস্যা হচ্ছে ও পড়তে বসলে মাথাটা নাড়াবে, ঝাঁকাইতে থাকবে, এগুলো হয়তো ওর এইচডির কারণে, মানে ওর এই সমস্যাগুলো রিসেন্ট তৈরি হয়েছে। আর হচ্ছে কিছুই মানে বলা যায় না, ওকে বকা দেওয়া যায় না, সরাসরি গায়ে হাত তোলে। হবে আচরণগত সমস্যা। আর আরো বলছেন এডিএইচডি আছে শিশুর। আমাদের জি। প্রথম ক্লাসে বোধহয় এটা আলোচনা করা হবে, এডিএইচডিটা প্রথম ক্লাসে কিভাবে ম্যানেজ হয় এডিএইচডি শিশুদের, কারণ ওদেরকে ম্যানেজ করতে হয়। এটা কিন্তু একটা রোগ না, এটা কোনো রোগ না, এটা যেমন ম্যানেজ করতে হয় কিভাবে, টেকনিক আছে এটারও।
জি জি। এরপরে যে আপা বলতে চান ফার্মিদের আমার আরেকটা ছোট বাচ্চা আছে আপু, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। আমার ছোট আরেকটা বাচ্চা আছে, ওর হচ্ছে 3 বছর প্লাস। রিসেন্ট ওই যে ওই আপুটা যে কথা বলছে যে কোনো কিছু চাইলে দিতেই হবে দিতেই হবে, কান্না কন্টিনিউ করতে থাকে, ওর হচ্ছে 3 বছর প্লাস। মানে এমনি সব বুঝে আল্লাহর মধ্যে বুদ্ধিমতী, বড়টার চেয়ে ছোটটার বুঝা ভালো, মানে ব্রেন ডেভেলপমেন্টটাও ভালো। কিন্তু ও যে কোনো একটা জিনিস চাইলে চাইতেই থাকবে চাইতেই থাকবে, তাকে দেওয়া পর্যন্ত সে সেটা বন্ধই করবে না। ধরেন আপনি ওকে নাস্তা খাওয়াবেন, ও আমাকে আগে শর্ত দেয়, আগে আমাকে একটু মোবাইল দিবে, আমি একটু দুইটা কার্টুন দেখবো, তারপর তোমাকে দিয়ে দেবো। কিন্তু ও কি করে, আমি দেই 5 মিনিটের জন্য দেই, ঠিক আছে নাস্তাটা করো তাহলে তোমাকে দিই। তো নাস্তাটা করতে করতে ও যতটুকু সময় দেখে, নাস্তা করা শেষ হয়ে যায় কিন্তু সে মোবাইলটা ব্যাক করে না, হ্যাঁ, মানে কথা দিয়ে রাখে না। মোবাইলের নেশা অতিরিক্ত অতিরিক্ত। আচ্ছা ঠিক আছে, আমি একটা একটা করে শুনছি এবং সবাই মিলাতে পারছে, দেখেছেন প্রায় সবারই কিন্তু সেম, এবং একটু আগে এগুলো একটা একটা করে বলা হয়েছে। জি দেখেন তো আপু। এর মধ্যে আপু কে বলবেন, ফাহমিদা না? আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি একটা স্কুলে টিচিং প্রফেশনে আছি। জি তো জি। আমার বেসিক্যালি এটা প্রবলেমও না, কারণ আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কিডস ম্যানেজ করি। তো হ্যাঁ। এই আমি যেটা দেখলাম যে আমার ক্লাসের একটা বাচ্চা, ও টাইমলি ক্লাসে আসে, সে ক্লাসটাকে খুব এনজয় করে, কিন্তু ক্লাসের যেসব রেগুলার অ্যাক্টিভিটিস, কোনো কিছু লেখা, বোর্ড থেকে তোলা, তাতে তার কোনো ইন্টারেস্ট নাই। আবার সেগুলা ছাড়াও যেমন কোনো ফান অ্যাক্টিভিটি, কালার করা বা গ্রুপ ওয়ার্ক করা, ওগুলো তো সে কখনোই কোনো ইন্টারেস্ট ফিল করে না। ইভেন যেহেতু আমরা কিন্ডার গার্ডেন স্কুল, আমরা কখনো বাচ্চাদেরকে ফোর্স করা বা এমফাসাইজ করা এগুলো করতে পারি না। কিন্তু হুম, সেক্ষেত্রে ওকে, ওর সাথে যদি আমি একটু আপসেট হই বা রাগ হই, এতেও তার কোনো কেয়ার নাই, মানে একদম লেস ইন্টারেস্ট একটা বাচ্চা। তো হুম। সেক্ষেত্রে আমরা এই বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করব? আচ্ছা, এটা তো টিচারদের না, এটা ক্লাসরুম ম্যানেজমেন্টেরই একটা অংশ আসলে, ঠিক না? মানে ইসিডির একটা পার্ট এটা পুরোটা। ক্লাসরুম ম্যানেজমেন্ট মানে আমাদের ওয়েতে আমরা যেভাবে অন্যান্য বাচ্চাদেরকে ট্রিট করি, যেমন ও খুবই নর্মাল চাইল্ড, তার কিছু উম, তার মানে অল কাইন্ড অফ বিহেভিয়ার ইজ গুড, তার কোনো ধরনের ফিজিক্যাল প্রবলেম বা বিহেভিয়ারাল কোনো প্রবলেম নাই, বাট একদমই লেস ইন্টারেস্ট তার, সে কোনো কিছুতেই কোনো ইন্টারেস্ট তার আসে না, কোনো কিছুতেই সে ইনভলভও হতে চায় না, তার কোনো ফ্রেন্ড হয় না, ক্লাসে কারোর সাথে গিয়ে বসা ওই ধরনের বুঝেছি। কোনো টেন্ডেন্সিও তার নাই। সোশ্যাল ইমোশনাল ডেভেলপমেন্টের ওর, মানে আপনারা এই জায়গাটায় ফেস করছেন আসলে, সোশ্যাল এবং ইমোশনাল এই জায়গাটায়, মানে ওর কোনো জায়গায় এঙ্গেজ হওয়াটা, এনজয় করে এঙ্গেজ হওয়াটা। যেহেতু প্লে স্কুল, আমরা প্লে বেস লার্নিং এ ধরে নিব এখানে। ঠিক আছে, এটাও বুঝতে পেরেছি। তারপর এরপর আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু। ম্যাম আসলে হচ্ছে আমার এক বড় মেয়ের বয়স। মানসিক সমস্যাটা একটু বলতে চাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনি বলতে থাকেন, এরপর জেরিন ওসমান আপু বলবেন, হ্যাঁ? আচ্ছা, বড় মেয়ের বয়স এই তো 6 বছর, 6 প্লাস। আর ওর হচ্ছে অটিজম আছে। অটিজম। তো এখন ওকে নিয়ে আমি একটা প্রবলেম অনেক বেশি ফেস করছি, এটা হচ্ছে ও সারাদিন খাবার খেতে চায়। ও একটা স্কুলেও আছে, ওকে নিয়ে অনেক মানে থেরাপি চলছে, অনেক কাজ হচ্ছে, কিন্তু খাবারের প্রবলেমটা আমি কোনোভাবে এটা সলিউশন করতে পারছি না। সারাদিন সে খাবার খেতে চায়। সে এখন ভাত খেলো, আবার এখন চায় কিছু খেতে, মানে সারাক্ষণ তার খাবার লাগবে। তো নর্মালি তো আমি এগুলো হাইড করে রাখি, কিন্তু ধরেন বাসায় কেউ আসলো বা আমি কোথাও গেলাম ওকে নিয়ে, ও দাদু বাড়ি বা কোথাও, তখন সে অনেক বেশি মানে একটা পাগলামি টাইপের করে, যে মানে খাবার কেড়ে নেওয়া, খাবার চুরি করে খাওয়া, তার মানে আমাকে লুকায় লুকায়, বা আমি যতক্ষণ সামনে থাকবো তাও একটু মানে কন্ট্রোল করে, কিন্তু আমি ওর সামনে থেকে এক এক সেকেন্ডের জন্য কোথাও গেলে ও মানুষের থেকে কেড়ে নেয়, মানে যাকে পাবে তার সাথেই খাবার খেতে বসে যায় বুঝতে এমন। পেরেছি। আপনি ও কি কোনো ডাক্তারের আন্ডারে আছে, মানে কোনো নিউরোলজিস্টের আন্ডারে বা এরকম? জি জি, নিউরোলজিস্ট তো দেখাচ্ছি, কিন্তু মানে ডক্টর কিছু টেস্ট এগুলো দিয়েছিল, কিন্তু ওর তেমন কোনো, ওর স্কুল থেকে বলতেছে হয়তো তো ওর হরমোনাল কোনো প্রবলেম হরমোনাল, আছে ইয়েস। কিনা, হ্যাঁ কিন্তু হ্যাঁ, এগুলো কিছুই নেই, কিছুই নেই। কিছুই নেই। এটা জি। এডিএইচডি এমন একটা বিষয়, আমি যেহেতু এটা নিয়ে খুব সেনসিটিভ একটা বিষয়, এটা নিয়ে আমি রান করি না। এটা নিয়ে খুব কম আমাদের ক্লাস করেন সাজ্জাদ সাহেব, উনি খুব অল্প করে। তবে এটা 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 একেবারে 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 মানে এটা ধর হরমোনাল এবং নিউরো, এই দুটো বিষয় যেহেতু ওদের ইনব্যালেন্স থাকে, এটা কিন্তু একটা কমন ফ্যাক্টরের মধ্যে এটা একটা। এখন আপনার নিউরোলজিস্ট যদি দেখিয়ে থাকেন, ওনার এই বিষয়টাতে কনসাস হওয়া জরুরি, মানে জানা, উনি আপনাকে গাইড করতে পারার কথা আপনাকে। কিন্তু ওর মানে ওনার এই ব্যাপারে মানে কোনো সলিউশন আমাকে দিতে পারেনি আর কি।
আমি হরমোনের ডাক্তারও দেখিয়েছি, নিউরোলজিস্টও দেখিয়েছি, নিউট্রিশনিস্টও দেখিয়েছি। উম, কি বলবো, আমাদের দেশে আসলে এগুলো এখনো পর্যন্ত এভাবে করে ডেভেলপ করেওনি, আর অনেকটা মানে এটা মানে আসলে এই বলার ভাষা নেই। প্রবলেমটা ওর তো অনেক প্রবলেম, স্পিচও তেমন নেই বা অনেক প্রবলেম, তো ওইগুলা কোনো না কোনো ভাবে আমি ম্যানেজ করতে পারি, কিন্তু এটা আমি কোনোভাবেই ম্যানেজ করতে হ্যাঁ, এটা পারতেছি পুরো না। এটা এটা পুরোটা একটা হরমোনাল বিষয় আসলে, এটা এটা হুম, ওদের মধ্যে গ্রো করে। এখন দেখেন, আপনি যেহেতু বিভিন্ন জায়গায় যুক্ত আছেন, আপনি বিভিন্ন গ্রুপেও নিশ্চয় থাকার কথা, ওনাদের সাথে একটু কথা বলে দেখেন এই বিষয়ে কারা কাজ করে। কারণ নিউট্রিশনটা কিন্তু আলাদা, একদম একেবারে আলাদা ওদেরটা, একেবারে আলাদা ওদেরটা। ঠিক জি আছে। জি। হুম। আচ্ছা, থ্যাংক ইউ। সো মাচ। জি, আসসালামু আলাইকুম, আমি কিছু বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম আপু, আমার টার্ন ছিল, আমি কি বলতে হ্যাঁ, একটু পারবো? বলেন, জেরিন জেরিন ওসমান। ওসমানের টান ছিল বোধহয়, এরপর কে বলতে চান? এর মানে আর দুজনকে নিয়ে আমি শেষ করবো, নাহলে ক্লাসটা শেষ হবে না। ওকে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালাম। আমার বেবির বয়স হচ্ছে, আমার দুইজন বেবি, একজন 9 বছর আর একজন 6 বছর। হুম। তো স্কুলে পড়ছেন দুইজনেই। আম, হ্যাঁ, ভালো একটা স্কুলেই পড়ছে। স্কুলে পড়াশোনার যথেষ্ট চাপ। সেটা হচ্ছে গিয়ে ওরা একটু ডে শিফটে ক্লাস করে। তো ওদের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ, সারা দিনের ওদের রুটিনে অনেক ইম্প্যাক্ট থাকে আসলে। স্বাভাবিক অনেক কিছুই ওদের মধ্যে, মানে চেঞ্জেসটা শুধুমাত্র স্কুলের জন্য আর হুম। কি। এই শিফটিং এর জন্য, ডে শিফট স্টার্ট হয় দুপুরের পরে, শেষ হতে হতে বিকাল হয়ে যায়। তো ওদের আসলে আহ দৈনন্দিন যে কার্যক্রম, সেখানে আর কি ওদের এইটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। শিফট করাতে চেষ্টা করছি, বাট আসলে হচ্ছে না, নানা মানে স্কুলের জটিলতার জন্য। আম, আমার বাচ্চার যেটা হচ্ছে গিয়ে, দুইটা বাচ্চারই সেম এখন পর্যন্ত। ওরা মিরর রিডিং অ্যান্ড রাইটিং করে, এবং আচ্ছা। সেটা মানে এত, মানে সবাই মুগ্ধ হবে হয়তো দেখলে, কিন্তু আমি এই জিনিসটাকে আসলে একটু ইগনোর করি। আমি বলি যে আচ্ছা, এটা বোধহয় ঠিক হয়নি, লেখাটা ঠিক করো। কিছু ডিসঅর্ডারও আমি যেটা লক্ষ্য করি ওদের আছে। মানে ওরা উল্টা যত সহজে লিখতে পারে, সোজা ভাবে, মানে মানে ডিসঅর্ডারের ব্যাপারটা এরকমই, মানে ওরা হুম, হুম, 10 to 0 যত কুইক বলতে পারবে, রিভার্সটা যত ওদের সহজ লাগে। ওরা যখন 1 2 3 4 করে, হ্যাঁ মানে এখন তো বড় হয়েছে যথেষ্ট, তারপরেও এই জিনিসটা খুব সিগনিফিকেন্ট। এবং শুরুর দিকে যখন আমি লেখা শুরু করি ওদেরকে, তখন হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানে শব্দ, লেটার উল্টো লিখছে। যেমন 7 উল্টো লিখছে, 6 উল্টা লিখছে, বি ডি উল্টা হচ্ছে, পি কিউ, হ্যাঁ সব। এবং ওরা যখন পড়ছে, পড়ার ইয়েটা ওরা অনেকটা ওই যে আরবি যেরকম আমরা আহ, আ- আলিফ বা তা শুরু করি হচ্ছে ডান দিক থেকে না। আমি আমার মেয়েটা এখন হচ্ছে গিয়ে লেখা স্টার্ট করেছে, 6 বছর, যার কথা বলেছি। বাংলা হচ্ছে গিয়ে থেকে ওর পুরো লাইনটা ও হচ্ছে গিয়ে স্টার্ট করলো, প্রথমে লিখলো, এরপর গয়ের লাইনটা লিখলো, এরপর মানে ঘ, তারপর গ, খ, ক, হ্যাঁ। এবং এটাও যত দ্রুত লিখতে পারে, এটা আমার ছেলেরও ছিল এরকম, এবিসিডির ক্ষেত্রেও তাই। আহ, সোজা ভাবে লিখতে গেলে ওর অনেক চ্যালেঞ্জ হয়, এটা একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে, 9 বছর বয়সে ওর সাথে এখন আমার যেটা চ্যালেঞ্জ হচ্ছে ওকে ম্যানেজ করার ক্ষেত্রে, আহ, ও সবাইকেই বলে, মানে ও মিথ্যে বলে, মা মিথ্যে বলে, বুয়া মিথ্যে বলে, সবাই মিথ্যে বলে, টিচার মিথ্যা বলে, হ্যাঁ। আম, তো এই জায়গাটা আমি ওকে এখন পর্যন্ত কিছু আসলে, আম, আমি আমি ওকে ঠিক করার বা আমি করতে পারছি, মানে সবাই হচ্ছে গিয়ে মিথ্যে বলছে, ও ঠিক বলে। তো আমি যখন দেখেছি, মানে তর্কটা করে, আমি তো মানে এটা তো এই বয়সের একটা ধাপ, এটা জানি, কিন্তু এটা অনেক সময় বেয়াদবির পর্যায়ে যায়, যেটা আমি অ্যাজ এ প্যারেন্ট অনেক সময় আমি রিয়াক্ট করি। আমি অবশ্যই আমি রিয়াক্ট করি, এবং অনেক সময় ওভার রিয়াক্টও করি। তারপর আবার তাকে বুঝাই, যখন ও কিন্তু জিনিসটা বুঝে, কিন্তু এটা বোঝানোটা পর্যন্তই বোধহয় ও বোঝে, এরপরে আর ও বোঝে না। এটা একটা আমার মানে খুব হয়। এমনি ম্যানারের দিক থেকেও খুবই জেন্টাল বয়, ক্লাসে ওকে কখনো কোনো নেগেটিভ কিছু আসে না। ওকে এতগুলো ক্লাস ও পড়েছে এই পর্যন্ত,
টিচাররা কখনোই বলেনি যে ও একটা দুষ্টু ছেলে, দুষ্টু বাচ্চা, এটা সেটা কমপ্লেন। ওর কিন্তু নো কমপ্লেন। ওর কমপ্লেন, ওর সমস্ত কমপ্লেন ওর বাসায়। আর ওকে যেই টেক কেয়ার করে, যেমন আমি ওকে টেক কেয়ার করছি, আমি আর হেল্পিং হ্যান্ড ওকে টেক কেয়ার করছে, আম, বা আরেকটা কোনো পার্সন হয়তো টেক কেয়ার করছে, টিচার বাসায় ওকে একটু টিউশন দিতে আসছে, তারা সবার বিরুদ্ধে ওর অনেক কমপ্লেন থাকে। অ্যাটেনশনটা আমি অতটা পুরোপুরি দিতে পারি না। অ্যাটেনশন অফকোর্স আমার দুইটা বাচ্চার মধ্যে আমাকে ডিভাইড করতে হয়। আই এম এ ওয়ার্কিং প্যারেন্ট, এটাও একটা ব্যাপার থাকে। আমি নিজেও কিন্তু চাইল্ড এরিয়াতে কাজ করছি। সো আমারও একটু লং আর কি ওয়ার্কিং আওয়ার থাকে। বাসায় যাওয়ার পরও দেখা যায় যে ওদেরকে আমি টাইম দিই, আম, ওদের পড়াশোনাটাও দেখি, খাওয়াটা দেখছি, সবকিছু করছি, কিন্তু হয়তো ওদের আরেকটু টাইমের ডিমান্ড থাকে, সেটা আমি ফুলফিল করতে পারি না অনেক সময়। সেটা আমার ব্যর্থতা। বাট আমার বাচ্চার বিহেভিয়ারের এখন একটা অনেক বড় চেঞ্জ হচ্ছে। ও যখন স্কুল থেকে ফিরে আসে তখন ওর বিহেভিয়ার খুব নেগেটিভ থাকে, আর স্কুলে যাওয়ার আগেও মানে আমার মনে হয় যে আমি ওর সাথে যুদ্ধ করছি, বড়টার সাথে। আহ কিভাবে ওভারকাম করব আমি ওকে, আম, মানে আরো কি টাইম দিলে আমি ওকে, যে টাইমটা দেই আমি আমার প্রথম কথাটা মেয়েটা আমি ইগনোর করি, আমি মেয়েটাকে অনেক ইগনোর করি, সোজা কথা। মানে আমি আমার মেয়েটাকে হচ্ছে গিয়ে, যেহেতু ও একটু কোনো কমপ্লেন করে না, খুবই ডিসেন্ট, ওকে যেভাবে আমি বলি ও ওটা একবার বললে হয়তো শুনে। হ্যাঁ, তুমি এটা করে ফেলে, এটা করো, এটা করো, ও শুনে নিচ্ছে, করছে ওর মতো করে, ও একা একা খেলছে সব। কিন্তু আমার ছেলেটাকে আমি যতই টাইম দেই, আমি দেখি যে ওর মনে হয় যে ওর আরো দরকার। হ্যাঁ, মানে টাইমটা। এবার আমি আপনাকে একটু থামাই, হ্যাঁ থামাচ্ছি কারণ শিওর। হ্যাঁ অবশ্যই, কারণ এটা একটা টাইমেরও বিষয়। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের যে কোর্সটা আমরা রান করছি এখন, এই যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট, আপনি নিজেই যেহেতু বাচ্চা নিয়ে কাজ করছেন, আপনি জানেন কোন কোন জায়গাগুলোতে সমস্যা ক্রিয়েট হচ্ছে, একদম ইজিলি আপনি নিজের চোখে দেখছেন। একটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটি আছে আপনার সন্তানের, এটা পুরোটাই আলাদা সেক্টর, এটা আলাদা করে কাজ করতে হবে ওকে, ওকে অবশ্যই স্পেশাল থেরাপি দরকার এই জায়গাটাতে। আর একটা হচ্ছে আপনার ছেলের মানে বিহেভিয়ার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, যেহেতু বয়সটা হচ্ছে 9 এবং স্কুল থেকে আসা বা পড়ে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু। এটা হয়। আরেকটা জিনিস খুব সূক্ষ্মভাবে দেখেন আপা, আপনি কিন্তু খুব মানে খুব আনকনসিয়াসলি, এটা মানে আনকনসিয়াসলি করে আমাদের ব্রেনটা, আপনি কিন্তু দুইটা সন্তানের মধ্যে তুলনা করছেন, আনকনসিয়াসলি করে এটা আমাদের ব্রেনটা, ঠিক না? আমরা যতই সবকিছু ভেবে চিন্তা কথা বলি না কেন, এই জায়গাটা আমাদের কেন জানি চলে আসে। তো এটা একটা হ্যাঁ বিষয়, হ্যাঁ আমি আপা, এটা চলে আসে। হ্যাঁ এটা চলে মানে আসে, এটা আসে। আমাদের বিষয়, এটা আমি কিন্তু আমি দোষ না, ডিসঅ্যাগ্রি করব না, এটা আসে আর কি। হ্যাঁ। আমি দোষ হিসেবে দেখছি না, এটা আমাদের আনকনসিয়াসলি আসে এবং এটা আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে ছোটবেলা থেকে শিখিয়েছে এভাবে করে কম্পেয়ার করাটা। তো এই প্রত্যেকটা বিষয় আমাদের এখানে ইনক্লুডেড আসলে। আপনি একটু পরে দেখবেন আমার বোধহয় একটা স্লাইডে লেখা আছে শিশু শিক্ষা, এই জায়গাটাতে বোধহয় লেখা আছে। এরপরে অনেকক্ষণ ধরে হাত তুলে রেখেছেন শশী চৌধুরী, আমি ওনারটা শুনে এরপর স্টপ করে চলে যাব, কারণ এখানে স্পেশাল কিছু চাইল্ডের কথা বলা হচ্ছে, যেমন আপনার অটিজম, লার্নিং ডিসএবিলিটি, এগুলোর পুরো কিন্তু আলাদা, এগুলোর সেক্টরই কিন্তু আলাদা। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করি এই জায়গাটাতে। হ্যাঁ, কে জানি বলতে জি বলেছিলেন। জি জি, বল। আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। বলে। আপু, আমি আমার মেয়ে নিয়ে আমি খুব ফার্স্টলি বলছি। তো আমি আমার মেয়েকে নিয়ে এখন যে প্রবলেমটা পড়ছে, আমার মেয়ের এজ হচ্ছে 7+, ও ক্লাস 2-তে পড়ে, একটা ইংলিশ মিডিয়ামে পড়ে। তো হুম, ওর যে প্রবলেমটা এখন হচ্ছে সেটা হচ্ছে আমার দুইটা বাচ্চা। তো হুম, ওর প্রবলেমটা হচ্ছে, ও যদি কোনো একটা অন্যায় করে ফেলে, আমি ওকে কখনো ওরকম ভাবে বকা দেই না, বা ওর বাবা বকা দেয় না, আমরা কেউ এভাবে ওকে বকা দিচ্ছি না কোনো কিছুতে। আমি পজিটিভলি সবকিছু হ্যান্ডেল করার ট্রাই করি বা ওকে বোঝাই। তো ও হুম, যদি কোনো একটা কিছু করে ফেলে, যে ধরেন একটা কোনো কিছু অন্যায় করেছে বা কিছু একটা নষ্ট করেছে, হ্যাঁ, তো হুম, ও দেখা যায় কি আমি জানি এই কাজটাও করেছে, তো আমি যখন ওকে জিজ্ঞেস করি এটা কে করেছে, ও তখন বলে যে আম্মা আমি জানি না। তো আমি যখন ওকে বলে দেই যে হ্যাঁ তুমি তো এই কাজটা করেছো, আমার আমার মনে হয় তুমি এই কাজটা করেছো, তখন ও বলে ও আমি তো ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, আমাকে এভাবে সে অ্যান্সার দেয়, আমি তো ভুলে গিয়েছিলাম। তো আমি তাকে গতকালকেই যেমন সে কাজটা করেছে, সে একটা কারেন্টের সুইচে ফ্যানের সুইচ দিতে গিয়ে সে ওটা খুলে গিয়েছে। তো এটা একটা মেজর একটা প্রবলেম হতে পারতো। তো তখন আমি, ওর বাবা এসে যখন এটা দেখেছে, জিজ্ঞেস করেছে কে করেছে, তো ও বলেছে যে আমি জানি না।
তো আমি তখন বলেছি যে তুমি তো ফ্যানটা সুইচ দিতে গিয়ে তুমি কাজটা করেছো। তখন বলতেছে যে হ্যাঁ আমি তো ভুলে গিয়েছি। হ্যাঁ, তো আমি তখন ওকে বোঝালাম যে মা এটা এভাবে বলা যাবে না, তুমি যদি এটা করে ফেলো আমাদেরকে বলো। হ্যাঁ, আমাদেরকে বলতে পারো ইটস ওকে, তুমি এটা নষ্ট হতেই পারে বা একটা জিনিস ভেঙে যেতে পারে, একটা জিনিস হয়ে যেতে পারে, একটা যে কোনো একটা কিছু তুমি করতে পারো, বা সেটা তুমি আমার সাথে শেয়ার করো। হ্যাঁ, তো ওকে আমি সুন্দর মতো এটা বুঝিয়েছি, বলেছি। তো এটা কিছুদিন ধরে ওর মধ্যে এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে শুরু করছে। আমরা কিন্তু কিছু বলি না। তো বুঝতে এটাকে পারছি। আমি যে হ্যান্ডেল করছি, হ্যাঁ, এটা এটা আসলে কত দূর কি আমি একটু জানতে চাচ্ছিলাম। এটা এটা আমি যদি আপনাকে বলি, এটা আমার প্রায় 10 মিনিটের একটা ক্লাস। শিশুরা মিথ্যে বলে, এটা একদম মানে ওই যে বললাম, শিশুদের ধারাবাহিক ভাবে ন্যাচারালি আসে বিষয়গুলো। হ্যাঁ, এখন একটা হচ্ছে এখানে ধরে 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 কাজ করতে, আপনি হয়তো ভাবছেন আপনি জেন্টাল প্যারেন্টিং করছেন, হ্যাঁ, হুম কিন্তু আপনি টুলস গুলোতে অ্যাপ্লাই করছেন না, আপা, যে টুলস গুলো হুম। আসলে শিশুর ওই মুহূর্তে দরকার। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। আপনার প্যারেন্টিং জেন্টাল, এটাতে কোনো অসুবিধা নাই। এইখানেই সমস্যাটা, আর কিছু না। আচ্ছা। ওকে, মানে প্রায় দশ ম্যাম, মিনিট আমার একটা প্রশ্ন ছিল, এটা কি পরে করব, মানে ক্লাসের শেষে, নাকি আচ্ছা, এখন শেষ জাস্ট? করলে ভালো হয়, কারণ আমরা যে সমস্যা, এই যে শিশু কোন আচরণে আমাদের সমস্যা তৈরি হয়, আমি এটা নিজের মুখে আলোচনা না করে আপনাদের মুখ থেকে শুনতে চাইলাম। কারণ আমার মনে হয়েছে আপনাদের সাথে কথা বলাটাও জরুরি আমার। আপনারা তো কষ্ট করে এসেছেন আমার এখানে পোস্টারতে। আমরা ধরে পরের স্লাইডটাতে চলে যাই, এখানে না যে, কারণ আমরা সবগুলো পেয়েছি। শিশু মিথ্যা বলা, শিশু বাহ্যিক উপাদানের কারণে আহ, কি ছিল এটা, আগের স্লাইডটাতে যাও। শিশুর বাহ্যিক উপাদানের কারণ, উদ্দীপকের কারণে অনাকাঙ্ক্ষিত আচরণ করা, মানে ডিমান্ড এবং ফুলফিল যেটা হচ্ছে না। শিশুর জেদ করা, শিশু যখন ট্যান্ট্রাম করছে তার সাথে মেল ডাউন যখন যোগ হয়ে যাচ্ছে, এটাকে সামলাতে আলাদা কিছু টেকনিক আছে। ওকে, আবার এভাবে একটা একটা করে আগাবো। তাহলে শিশুর অসৎ আচরণের কারণ আমি একটু এখানে একটু কথা বলি, হ্যাঁ। তারপর ফোনে আসক্তি একটা বলছেন, এটা এটা কিন্তু ইসিডির পার্ট না, মানে আপনার পুরো কোর্সটা ইসিডি থেকে আনা, কিন্তু আপনার ফোনে মানে টেলিফোনের সময় স্ক্রিন টাইম, এটা ইসিডির পার্ট না, তবু আমরা এটা রেখেছি আমাদের মূল কোর্সে, কারণ এটা একটা চ্যালেঞ্জিং বিষয় এখন বর্তমানে, যেহেতু শিশুর ফোকাস করতে হয় এবং শিশুর অ্যাটেনশন নিয়ে কাজ করতে হয় আমাদের। কারণ অ্যাটেনশন এবং ফোকাসের সাথে কিন্তু শিশুর শিখন জড়িত, শিশুর পড়ালেখা জড়িত, শিশুর মেমোরি জড়িত, যার কারণে আমাদের এটাকে আনতে হচ্ছে বর্তমানে, মানে স্ক্রিন টাইমটাকে। এরপর দেখেন শিশুর অসৎ আচরণের কারণ, তাদের অপ্রত্যাশিত প্রত্যাশাগুলো সঠিকভাবে বুঝতে না পারা। আসলে একটা শিশু কি চায়, তার তো ভোকাবুলারি পরিমাণও মানে বুঝিয়ে বলার ক্ষমতা তাদের তৈরি হয় না, এবং ওয়েটা জান না কিভাবে বুঝিয়ে বলতে হয়, কিভাবে চাইতে হয়। প্রত্যাশা প্রকাশ করতে না পারা, একই কথা। আবেগ নিয়ন্ত্রণে রাখতে শিখেনি, কারণ শিখেনি কেন, আমরা ওদেরকে শেখাইনি। আমি কি বলেছি, শিশুর পুরোটা আচরণ নিয়ন্ত্রিত হয় কিন্তু আবেগ দ্বারা, লজিক দ্বারা না, আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো আমরা যেহেতু বড়রা ওদেরকে শেখাইনি, সেহেতু ওরা এটা শিখতে জানে নাই। আবেগ নিয়ন্ত্রণ কিন্তু অনেক কঠিন জিনিস, আমরা বড়রাও পারি না এটা করতে। এরপর দেখে নিরাপত্তাহীনতা থেকে প্রতিক্রিয়া করা, শিশু নিরাপত্তাহীনতায় ভুগে। প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম ওটা কিন্তু শিশুর নিরাপত্তাহীনতা থেকে, শিশু না মেনেই কোল থেকে অনেকক্ষণ ধরে। পর্যাপ্ত মনোযোগ না পাওয়া, এটা জেরিন ওসমান আপা নিজেই বলেছেন, পর্যাপ্ত মনোযোগ না পেলে শিশু অনাকাঙ্ক্ষিত আচরণের পরিমাণ বাড়তে থাকে। চ্যালেঞ্জ গুলো কি, অমনোযোগিতা। একটু আগে একজন আপা বলেছেন না, মানে পড়াশোনা করতে দিলে ও মনে হয় এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে, ও করতে চায় না, একটা দুটো ওয়ার্ড বলছে আবার ভুল করছে। অমনোযোগিতা একটা অন্যতম কারণ, অন্যতম চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের অবাধ্যতা। শিশুকে যখন আমরা একটা পর্যায়ে ওদেরকে আমরা শাসন করে ওদের বিহেভিয়ারটাকে আমরা হয়তো একদিন বা 2 দিন এটাকে আমরা নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করি, কারণ আমরা সবকিছু কন্ট্রোল করতে চাই, সবকিছু কন্ট্রোল করতে চাই আমরা বড়রা। এখন এক পর্যায়ে যখন শিশুর কাছে মনে হয় না আমিও পারি, আমিও দেখাতে পারি, তার মধ্যে একটা কেয়ারলেস ভাব আসে। এই কেয়ারলেস ভাবটা যখন আসে, শিশু কিন্তু তখন রেসপেক্ট করে না কাউকে। মানুষের জীবনটা কিন্তু রেসপেক্টের উপর অনেকখানি নির্ভর করে। মানে আপনি আপনার বড় বাবার কোনো কথা পছন্দ করেনি বা মায়ের কোনো কথা পছন্দ করে, কিন্তু উপরে একটা কথা বলতে পারছেন না, কারণ আপনি রেসপেক্টের কারণে কথাটা বলতে পারছেন। আমার তো মা, আমার তো বাবা, আমি কি করে বলবো, এটা মাথায় আসে আমাদের। কিন্তু শিশুর ক্ষেত্রে যেটা হয়, যেহেতু ওদের আর্লি চাইল্ডহুড থেকে আমরা আমরা নিজেরাও ব্যস্ত, শিশুগুলো পড়াশোনার ভারে ব্যস্ত কিছুটা, এবং ওদের বাহিরে যাওয়ার যে বিকাশের যে সুযোগটা, ওদের কগনিটিভ ডেভেলপমেন্টের যে অ্যাক্টিভিটি গুলো আমাদের দেওয়ার কথা, ওগুলো আমরা দিতে পারছি না। ওরা অনেক সময় বাস্ট করে আগুনের মধ্যে, এবং বাস্ট করে যেটা হয় অনেক সময় তারা অবাধ্যতায় চলে যায়, এবং অবাধ্যতা থেকে কিন্তু
আমি যেটা বলছিলাম একটু আগে, এটা কিন্তু এক পর্যায়ে মানে নিতে পারে না ফ্যামিলি। এটা না নিতে পেরে শিশু দেখা যায় কি ওরকম একটা পেয়ার গ্রুপকে খুঁজে নেয়, যার সাথে এই এই ধরনের বিহেভিয়ার গুলো বা যার সাথে এই ধরনের কনভারসেশন গুলো করে ও কমফোর্টেবল। তখনই কিশোর অপরাধটা শুরু হয়ে যায় শিশুর মধ্যে। কিশোর অপরাধ বলতে শুধুমাত্র ছিনতাই করা না, কিন্তু একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওই মেয়েটা ওকে পছন্দ করলো না, তার পিছনে গিয়ে তাকে টিটকারি মারাটাও কিন্তু কিশোর অপরাধের অন্তর্ভুক্ত। এরপর দেখেন শিক্ষণের প্রতিবন্ধকতা, শিশুর শেখার প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করে শিশুর আচরণ। ক্লাসরুমের কথাটা বলেছিলেন একটা আপা, মানে ওনার স্টুডেন্টরা ইন্টারেস্ট পাচ্ছে না কোনো কিছুতে, এটার একটা বিশাল কারণ ওনাকে পিছনে যেতে হবে। পিছনে শিশুর ঘরে শিশু কিভাবে বড় হচ্ছে, কার সাথে থাকছে, কিভাবে তার এতটুকু পর্যন্ত বয়সটাতে সে কি কি ধরনের অ্যাক্টিভিটি করতে পছন্দ করতো, বা কার সাথে বাসায় কোয়ালিটি টাইম পাস করে, ওর আদৌ কোনো কোয়ালিটি টাইম আছে কিনা, ফ্যামিলির স্ট্রাকচারটা কিরকম, এটা কি মানে একটা ক্ষুদ্র ফ্যামিলি নাকি একটা যৌথ ফ্যামিলি তো বড় হচ্ছে, বা কার সাথে সময়টা কাটাচ্ছে, এটা একটা বিশাল ইস্যু যেটা আমরা ক্লাসরুম ম্যানেজমেন্টে আলোচনা করি। এরপর হচ্ছে অতি চঞ্চলতা। অতি চঞ্চলতা শিশুর কিন্তু এডুকেশনেও সমস্যা করে, এটা এডিএইচডি একটা পার্ট। একটু আগে বলছিলাম এডিএইচডি টাকে কন্ট্রোল করতে হয়, এটা কোনো রোগ না। আপনার অটিজম যেমন একটা রোগ না, ওদের জগৎটাই আলাদা, ওরা কিন্তু পেশেন্ট না, ওরা কোনোভাবে পেশেন্ট না, ওরা আরেকটা আল্লাহর সৃষ্টি, আরেক ধরনের মানুষ ওরা, আমাদের কাছে চলে এসছে ওরা। তো এই জিনিসটা যেমন আলাদা, ঠিক এডিএইচডিটাও কিন্তু একেবারে আলাদা, এবং এটা কিন্তু ম্যানেজেবল। এডিএইচডি কিন্তু ম্যানেজেবল না এরকম না, কিন্তু এডিএইচডি ম্যানেজেবল। হ্যাঁ, তো এরপর দেখেন চুরি করা, মিথ্যা বলা, ঝগড়াঝাটি করা, জেদ করা, আত্মবিশ্বাসের ঘাটতি। আগে আমি এটা বলি যে চুরি করা, মিথ্যা বলা, এগুলো একদম কমন, এগুলো দেখা যায় বাচ্চাদের মধ্যে। ঝগড়াঝাটি করা মানে যেখানে যাচ্ছেও, ক্লাসে যার পাশে বসছে তার সাথে ঝগড়া করছে, যার সাথে খেলতে যাচ্ছে তার সাথে লেগে যাচ্ছে, তার কোনো কিছু শেয়ার করতে ইচ্ছা করে না, তার কোনো কিছু অন্যের কোনো কিছু বলার যে স্কোপ, মানে অন্যেরটা শোনার মতন তার কাছে অতটুকু ধৈর্য নাই, দেখে তার মধ্যে মানে এই ধরনের ঝগড়াঝাটি করার টেন্ডেন্সিটা বাড়তে থাকে। আদায় করে নেওয়ার জন্য মেরে হলো আদায় করে নিব, এই আদায় করার প্রবণতাটা তাদের মধ্যে বাড়তে থাকে। এরপর হচ্ছে জেদ করে, এটা তো কমন। আত্মবিশ্বাসের ঘাটতি। আত্মবিশ্বাসের ঘাটতি হলে একটা মানুষ কি করে জানেন, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে যখন একটা মানুষ ভুগে, এবং এটা শুরু হয় কোন বছর বয়স থেকে, অ্যারিকসনের মতে এটা শুরু হয় 8 বছর বা 10 বছর, এই সময়টার থেকে মানে ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা শুরু হয় শিশুদের মধ্যে, এটা ন্যাচারালি আসে। হ্যাঁ, ইনফিরিয়রিটি কমপ্লেক্সটা কেন ন্যাচারালি আসে, এটা ন্যাচারালি আসার কি কথা, আসার কথা না। কারণ আমরা যখন শিশুদের সাথে কোনো অ্যাক্টিভিটি করছি, দেখেন শিশুরা প্রথমে আপনার বাহ্যিক আচরণটা দেখে, আপনার বডির মুভমেন্টটা দেখে, মানে আপনার পুরো ল্যাঙ্গুয়েজ যখন আমরা পড়াই ওখানে মানে আছে, এটা হচ্ছে কমিউনিকেশনের প্রথম পার্টটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। তো আমরা যখন একটা শিশু কোনো কিছু করে, আমাদের কিন্তু ভ্রু থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, মুখ থেকে শুরু করে প্রত্যেকটা এক্সপ্রেশনে কিন্তু এটা প্রকাশ পায়। আমি হয়তো ভয়েস টোন আমার নর্মাল, কিন্তু আমার ফেশিয়াল এক্সপ্রেশনে একদম প্রত্যেকটা জায়গায় এটা প্রকাশ পাচ্ছে। তখন শিশুর মধ্যে এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স জাগ্রত হয়। সে একটা কাজ করতে গেল, সে করতে পারলো না, বা সে একটু বড় শিশু যদি আমি ধরি, সে অঙ্কে কম নাম্বার পেল, স্বাভাবিকভাবে বিভিন্ন বিষয়গুলো চলে আসে তার সামনে। এবং সে যখন দেখে না মারা বাবারা তার এটা নিয়ে প্রচুর কাজ করতে হয়, লার্নিং নিয়ে প্রচুর কাজ করতে হয়, কিন্তু দেখা যায় কি আমরা ওই যে কম্পেয়ার করে ফেলি, বা আমাদের টোন, আমাদের ফেশিয়াল এক্সপ্রেশন, বা আমাদের ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড সিলেকশন, বিশেষ করে ওয়ার্ডটা বলবো আমি, ওয়ার্ড সিলেকশন রং থাকে। আমরা জানি না কোন ওয়ার্ডটা কোন সময় সিলেক্ট করতে হবে, এটা আমরা এমনিতে শুনে শুনে বড় হয়েছি, তো আমরা ভাবি এগুলো বোধহয় নর্মালি ভাবে বলা যায়, কিন্তু কতটুকু আঘাত লাগে আপনি নিজেও চিন্তা করবেন। কোনো একটা ওয়ার্ড কোনো না কোনো সময় আপনার মনে এমন ভাবে আঘাত করেছিল যেটা এখনো পর্যন্ত মনে আছে। তো এই সব কিছু থেকে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। যখনই একটা শিশু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, তখনই কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি হয়, এবং আত্মবিশ্বাসের এই ঘাটতিটা থেকে বের হয়ে আসার জন্য সে কিন্তু অবাধ্যমূলক আচরণ শুরু করে, মানে আমি পারি, আমাকে দেখো তুমি কি করতে পারো কিনা, এটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে করে। এগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্ক, জানেন, এগুলো একটার সাথে একটা লিঙ্ক সবগুলোর সাথে। তো এর পরের স্লাইডটাতে যাই, এটা দেখলাম আমরা অসৎ আচরণের কারণ এবং এটা চ্যালেঞ্জ গুলো আমরা কিভাবে মোকাবেলা করি। এরপর দেখেন সমস্যা জড়িত আচরণের কারণ এবং প্রভাব। যে সকল শিশু গুরুতর সমস্যা জড়িত আচরণে ভুগছে তাদের কিছু বৈশিষ্ট্য দেখেন। পরিস্থিতির চাপে ফেলে শিক্ষক এবং অভিভাবকরা এরূপ আচরণের ইন্ধন যোগায়। আমরা পরিস্থিতির চাপে ফেলি শিশুদেরকে, আমাদের নিজের অজান্তে, মনের অজান্তে শিখি, সেটা আপনার একটা ওয়ার্ডের মাধ্যমে হোক, কমিউনিকেশনের মাধ্যমে, বা আমাদের
অ্যাক্টিভিটির মাধ্যমে হোক, এই আচরণের ইন্ধনটা কিন্তু আমরাই যোগাই ওদেরকে। এরপর যেহেতু আমরা টুলস এবং টেকনিক গুলো জানি না, সে তো আরো সামনে চলে আসে এই বিষয়গুলো। এরপর দেখেন যা চায় তা পাওয়ার জন্য এরূপ আচরণের মোক্ষম উপায় মনে করে। ও যা চাইছে তা পাওয়ার জন্য কি ধরনের আচরণ করতে হয় সেটা যেহেতু যে জানে না, সেজন্য সেটাকে মোক্ষম উপায় মনে করে। অনেক সময় স্কুলের কঠিন কাজগুলো যাতে করতে না হয় সেসব আচরণে আশ্রয় গ্রহণ করে। ওরা অনাকাঙ্ক্ষিত আচরণের আরেকটা কারণ হচ্ছে স্কুলের পাঠগুলো যখন ওদের কাছে বোধগম্য হয় না, স্কুল যখন ওরা আকর্ষণ বোধ করেন স্কুলের প্রতি, হ্যাঁ, তখন ওদের স্কুলের পাঠ সবকিছু মিলে ওরা এইটা থেকে রেহাই পেতে চায়, নিজেদেরকে রেহাই দিতে চায়। রেহাই দিতে গিয়ে ওরা ধরনের অস্বাভাবিক আচরণগুলো শুরু করে দেয় আমাদের সাথে। এরপর দেখেন তারা জানে না বা বুঝতে পারে না এই আচরণের পরিবর্তে কি করা উচিত, কারণ শিশুরা তো আমরা ওদেরকে কারেকশনে নিতে চাই, কারেকশনে নিতে চাই। এই আচরণের বিপরীতে কি আচরণ করা উচিত সেটা না শিখে এটা আমরা ক্রিটিসাইজ করি, কিন্তু তুমি কেন এই আচরণটা করছো, প্রথমে ক্রিটিসাইজ করি, তারপর হয়তো কারেকশন নিয়েছেন, কিন্তু প্রথমে শিশুর মনে থাকে প্রথম যে স্পটে যে জিনিসটা দিচ্ছেন ওইটা, ওই এক্সপ্রেশনটা। এর পরের স্লাইডে যাই আমরা। এখন একজন শিক্ষক এবং অভিভাবক হিসেবে আমাদের আসলে করণীয় কি? আমাদের প্রথম করণীয়টা আমি এখানে লিখা আসে নাই মনে হয়, স্লাইডে আমি বলি। প্রথম করণীয়টা হচ্ছে শিশুর আচরণ নিয়ন্ত্রণ করার আগে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজেকে ডেভেলপ করা। আমি আমার সন্তানের, আমি আমার স্টুডেন্টের এই ধরনের আচরণগুলোকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, এই মেন্টালিটিটা গ্রো করা। এটার জন্য নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে প্রয়োজনে সময় ক্ষেপণ করা, মানে সময় নিতে হয় এটার জন্য। এরপর দেখেন না ব্যবহার না করা, না শুনলে সবারই রাগ লাগে। এটা কমিউনিকেশনের একটা ছোট্ট অংশ। নাকে রিপ্লেস করুন। নাকে রিপ্লেস করতে হয় তিনটা ভাবে। অনেক সময় শিশুকে বিকল্প পথ দেখাতে হয়, না না বলে বিকল্প পথটা দেখিয়ে দিতে হয়। তুমি এটা না করে এটা করো, এটা না বলে তুমি এটাও করতে পারো, এভাবে করে বলতে হয়। শিক্ষক এবং অভিভাবক হিসেবে আমাদের উচিত যেন শিশুদের সমস্যা জড়িত আচরণের আশ্রয় নিতে না হয় সে পরিবেশটাকে তৈরি করা। একটা এনভায়রনমেন্ট, একটা শিশু বায়োগক্সি যারা পড়েছেন তারা দেখেছেন একটা এনভায়রনমেন্ট একটা শিশুকে শিখনে অনেকটুকু আগিয়ে নিয়ে যেতে পারে, অনেকটুকু আগে নিয়ে যেতে পারে। আমার ক্লাসরুম বলেন, আমার ঘর বলেন, আমার যদি সেই ধরনের পরিবেশ, শিশু বেড়ে ওঠার জন্য যদি স্বাভাবিক পরিবেশ আমি দিতে না পারি, সে আচরণের আসলে কোনো পরিবর্তন হবে না তার। কারণ এখানে ওই যে বললাম সবার একটা ইনভলভমেন্ট দরকার হয় একটা আচরণ যখন আপনি কারেকশনে নিয়ে যাবেন। ভুল সমালোচনা না করে সমস্যা সমাধানের বিকল্প দেখিয়ে দেওয়া, ওই যে বিকল্পটা বলা, কি করতে পারো তুমি। এর পরের স্লাইডে যাই আমি, আমি একটু ভূত হয়ে যাচ্ছি এখন। আচরণ যেহেতু শিক্ষাজনিত তাই সঠিক আচরণের শিক্ষা দিতে হবে, এই বিষয়ে শিক্ষক ও অভিভাবকদেরকে জানতে হবে, এটা ম্যান্ডেটরি। এটা জানতে হবে যে কারো আপনি যদি টুলস এবং টেকনিক গুলো না জানেন, আপনি যতই ওকে জেন্টালি বলেন না কেন, যতই ওকে বুঝান না কেন, এটা কিন্তু কাজ করবে না। কারণ ওর লজিক্যাল ব্রেন ইনভলভ না এখানে, ও লজিক্যালি চিন্তা করছে না, ও কোনো একটা বিষয় আদায় করতে চাচ্ছে, ও একটা কোনো বিষয় একটা বিষয় থেকে বিরত, নিজেকে মানে আলাদা করতে চাচ্ছে, অথবা নিজেকে কোনো একটা বিষয় থেকে গুটিয়ে নিতে চাচ্ছে, সবকিছুর জন্য অনাকাঙ্ক্ষিত আচরণ করে। তো এগুলোর এক একটা আলাদা আলাদা টুলস আছে। তো শিশুদের ভুল বোঝার সমস্যা হতে বেরিয়ে আসতে হবে। শিশুদেরকে ভুল বুঝবেন না আপনারা, আমরা এটা করি, শিশুদেরকে দোষারোপ করি। একটু মনে রাখবেন, আপনার বয়স যদি 30 হয়, আপনার বাচ্চাটার বয়স 2, হ্যাঁ, আপনার সাথে তার 28 বছরের পার্থক্য, 28 বছরের পার্থক্য, এবং সে বয়সটা কিন্তু আপনার শুধু বয়সের পার্থক্য না, এটা কিন্তু অভিজ্ঞতারও একটা পার্থক্য। এটা অভিজ্ঞতার একটা পার্থক্য। আপনি অভিজ্ঞ হতে 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 আজকে এই পর্যায়ে এসেছেন, ও কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। তাই আপনাকে আপনার সমান পরিমাণ ও শুনবে বা চলবে এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না ওর কাছ থেকে। তো ওর যে বৈশিষ্ট্যগুলো যে সময় আসবে, সেই সময়গুলো আপনাকে ধরে ধরে আগাতে হবে ওর সাথে। ভালো আচরণের প্রশংসা করা, এটা আমরা করি না। আমার শিশু হয়তো প্রতিদিন দেখা যাচ্ছে ও কোনো একটা কিছু খেয়ে বাস্কেটে ফেলছে, আমরা ধরে নিই এটা আমরা ওকে শিখিয়েছি। আমরা না শিখালে ওটা শিখতো না, অবশ্যই আমরা না শিখালে ও শিখতো না, কিন্তু ও যেটা কন্টিনিউ করছে, এটার জন্য ফলাফল হিসেবে কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না, কারণ এটাকে আমরা গ্র্যান্টেড হিসেবে নিয়েছি। এটা তো করবে, মানুষ হিসেবে এটা ওর দায়িত্ব। এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেল, ওই যে বাস্কেটে ফেলা, ময়লাটা বাস্কেটে ফেলছে, এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেল। আপনার চোখের সামনে যখন ফেলছে তখন অবশ্যই শিশুকে এটার জন্য আপনার প্রশংসা করতে হবে, এবং প্রশংসা করারও নিয়ম আছে। আমরা গদ বাঁধা প্রশংসা করে যাই, প্রশংসা করতে স্পেসিফিক, একদম স্পেসিফিক যে কারণে আপনি ওকে দেখছেন, হ্যাঁ, যে কারণে আপনি ওকে প্রশংসাটা করছেন, একদম স্পেসিফিক ওটা ধরে করতে হয়।
ছোটখাটো আচরণকে উপেক্ষা করা, অনেক সময় ছোটখাটো আচরণকে উপেক্ষা করতে হয়। আপনার শিশু আজকে মনে হচ্ছে বিছানার চাদর দিয়ে খেলবে, খেলে টেলে বিছানার চাদরটা ওভাবে রেখে এসছে, আপনি হয়তো একদিন দেখেছেন, হ্যাঁ আপনি ওকে হয়তো একদিন দেখেছেন, 2 দিনও দেখছেন, ঠিক আছে, কিন্তু আপনি এটাকে যদি সবসময় মানে ও খেলতে যাওয়ার আগে, খেলাটা ওর কগনিটিভ ডেভেলপমেন্টের অংশ, এটা কোনোভাবে ইসিডিতে কিন্তু প্রথমেই খেলা চলে আসে জানেন, শেখানোর পদ্ধতি, কারণ শিখন খেলার মাধ্যমে হয়, শিখন খেলার মাধ্যমে হয়। তো খেলাকে আমরা বন্ধ করব না, আমরা কি করি, প্রথমে খেলাটাকে বন্ধ করে দিই, আমরা আচরণ ওই ওই আচরণটাকে যেহেতু আমরা উপেক্ষা করতে পারছি না, আমরা খেলাটাকে বন্ধ করে আচরণটাতে চলে যাই। তো আমরা কি করব, ওর খেলা শেষ হলে, তোমার খেলা শেষ হয়েছে, ওর সাথে আমরা কমিউনিকেট করে একসাথে বসে ওইটা আমরা ক্লিন করতে পারি একসাথে বসে। ওকে, তো আমরা ছোটখাটো কিছু বিষয় উপেক্ষা করতে হয়, শিশু নড়াচড়া করবে, শিশু দুষ্টুমি করবে, ও কিউরিয়াস, ও কৌতূহলী, ও জানার আগ্রহ, আপনি জেনে এসছেন আপনার কাছে একটা ফুল, একটা গাছের একটা ফুল ফুটছে, ফুল থেকে ফল হচ্ছে, এটা স্বাভাবিক, ওর কাছে এটা স্বাভাবিক না, ওর কাছে একটা অসাধারণ বিষয়, একটা ফুল থেকে একটা ফল হয়, একটা গাছের পাতা সবুজ থেকে হলুদ হয়, হলুদ থেকে আবার লালও হয়, লাল থেকে আবার এটা করকরে মরমরে হয়ে যায় একটা সময়, এটা ওর কাছে একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো অনেক সময় উপেক্ষা করতে হয়, কারণ ও কিউরিয়াস, এটা মাথায় রাখতে হবে সব সময়। বিকল্প দেখানো, অপশন দিতে হয়, কোন যে সকল শিশু আচরণগত সমস্যায় ভোগে, একটা কাজ আপনি করাতে পারছেন না, আরেকটা কাজে আপনি নিবেন কি করে, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই পিরিয়ডটা নিয়েও কাজ করতে হয়, মানে এই যে একটা কাজ থেকে আরেকটা কাজে যাওয়া, একটা ক্লাস থেকে বাংলা ক্লাস থেকে ইংলিশ ক্লাসে যাওয়া, এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, ইংলিশ ক্লাস থেকে অ্যাক্টিভিটিতে যাওয়া, এই যে একটা ট্রানজিশন পিরিয়ড, অথবা ঘরের স্ক্রিন টাইম থেকে খাওয়ায় আসা, খাওয়া থেকে আবার ঘুমাতে যাওয়া, এগুলা প্রত্যেকটা কিন্তু একটা কাজের পর আরেকটা কাজ আমরা করতে করতে জীবনের লার্নিং এর একটা পর্যায়ে সেগুলো আমাদের কাছে অ্যাক্টিভিটিতে পরিণত হয়েছে। কিন্তু একটু পিছনে একটু ভাবেন তো, আপনি যখন গল্প বইটা পড়তেন, আপনার টিনেজ বয়সে মা যখন খাওয়ার জন্য ডাকতো, আপনি কি ওটা ফেলে আসতে পারতেন? সময় লাগতো না ওটা ফেলে আসতে? নিজেকে বসাবেন সব জায়গায়, তাহলে সহজ হয়ে যাবে। তো শিশুদেরকে ট্রানজিশন পিরিয়ডের জন্য সময় দিতে হয়। হ্যাঁ, যার কারণে স্কুলগুলোতে ওই যে বললাম, স্কুল থেকে ওদের রুটিনের শুরু হয়ে আসবে, আমাদের ঘরে রুটিন আমরা ইন্ট্রোডিউস করি না, স্কুল ইন্ট্রোডিউস করে, যার কারণে প্রত্যেকটা চাপ, প্রত্যেকটা অ্যাক্টিভিটির মাঝখানে একটা পিরিয়ড থাকে, ওদেরকে হয়তো ক্লাসরুমের করিডোরে ধরে নিয়ে আসে, ওদেরকে হয়তো জাম্পিং করতে দেয়, ওদেরকে হয়তো মানে ক্যাপ করতে দেয়, অথবা টিচার একটা গান গাইতে শুরু করে বা একটা মিউজিক দিয়ে নাচতে শুরু করে, এই যে ট্রানজিশন পিরিয়ডে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি গুলো ইনক্লুডেড করে। এরপর দেখেন, তার অপশন দিতে হয়, এটা বলছিলাম, তো শিশুর কোন কাজটার পর কোন কাজটা করবে আপনি জানেন, ও না বলবে, তো না না বলার আগে আপনি যদি একটা অপশন দিয়ে দেন, এটা আবার মাল্টিপল চয়েসের মতো না, 5টা 6টা অপশন না, বেশি হলে 2টা থেকে 3টা এরকম অপশন দিতে হয় শিশুদেরকে, কারণ 5টা 6টা 4টা দিলে ওরা কিন্তু কনফিউশনে পড়ে যায়, ওটাও ঠিক না, কোনটা নিবে, তখন ওরা একটা দ্বিধায় পড়ে। এরপর দেখেন টাইমিং ব্যবহার, একটু আমরা সাইলেন্ট করি, নিজেদেরকে মিউট করে রাখি, হ্যাঁ, টাইমিং ব্যবহার করা, এটাকে কেন আমরা বলছি, এই জিনিসটা কেন এসছে, আমরা যখন শিশু অনাকাঙ্ক্ষিত আচরণ করছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার করছে, যেটার মধ্যে একটা একটা আপা আমাদের সাথে শেয়ার করলো, যার বাচ্চার বয়স খুবই কম, ও মাথা ঠুকছে, ও কি করবে ও বুঝতে পারছে না, ও দিশাহারা, এবং ও এই ধরনের নিজেকে ও অ্যাটাক করছে, এটা এটা এই কিছু কিছু বাচ্চা না, এটা অনেক বাচ্চার মধ্যে দেখা যায়, এটা খুব কম সংখ্যক না আপা, আপনি ভাববেন না এটা কম সংখ্যক বাচ্চার মধ্যে দেখা যায়, এটা অনেক বাচ্চার মধ্যে দেখা যায়। এই সময়টাকে আমরা সব সময় বলি এটা একটা ডেঞ্জার পিরিয়ড, এই ডেঞ্জার পিরিয়ডটাতে কোনোভাবে শিশুকে একা রাখা যায় না, আবার শিশুকে বলা যায় না তুমি এমন করবে না, এমন করবে না, এমন করবে না, কন্টিনিউ এই ধরনের কথা বলা যায় না, কারণ এই কথাটা শোনার জন্য রেডি না ওই সময়। আপনার যখন অনেক রাগ ওঠে, ঘরের প্রত্যেক বংশে একটা মানুষ দেখবেন অনেক রাগ উঠলে অনেক ভাঙচুর করে, কেউ না কেউ একজন থাকবে ফ্যামিলিতে, তাকে ওই সময় আপনি যাই বলেন সে কিন্তু কিছু মানে কিছু শুনবে না, ওই সময় কিছু বলে না আসলে, ওই সময় এই টাইমিংটা ব্যবহার করতে হয়, কোন সময়তে গিয়ে আপনি কথাগুলো বলবেন, কোন সময়, প্রথম হচ্ছে ওখান থেকে আপনি লিভ করা তো যাবেই না, কারণ এটা ডেঞ্জার পিরিয়ড, ওটা শিশু, ওইটা শিশু, এটা যদি আপনার 13 বছরের মেয়েও করে, এটা যদি আপনার 15 বছরের বাচ্চাও করে, তাও ওকে ফেলে আসা যাবে না ওই জায়গা থেকে। ঠিক আছে, তো এইভাবে কোনো সময় যদি এক ধরনের অ্যাক্টিভিটি হয়, প্লিজ আপনারা বাচ্চাদেরকে একা রেখে যাবেন না, এবং এটা উপযুক্ত সময় না, ওদেরকে কনভারসেশনের উপযুক্ত সময় না এটা। এরপর দেখেন, শাস্তি নয় শিক্ষাদান করতে হয়, শাস্তি মানুষকে কোনো ধরনের সঠিক আচরণ শেখাতে সাহায্য করে না, বরং কি করে, মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে, মিস ইনফরমেশন ক্রিয়েট হয় শিশুর মধ্যে, শিশুর মধ্যে জেদ আরো বেশি ক্রিয়েট হয় এবং কেয়ারলেস ভাব ক্রিয়েট হয়, শাস্তি দিতে দিতে একসময় কেয়ারলেস একটা ভাব চলে আসে শিশুর মধ্যে। তো শাস্তি নয় শিক্ষাদান করো, শাস্তি মানুষকে
সঠিক আচরণ শেখাতে উৎসাহিত করে না। আর গায়ে হাত তোলা তো নাই, গায়ে হাত তোলা একটা অপরাধ হিসেবে গণ্য করা উচিত, এটা আমাদের দেশে বানানো উচিত। কারণ শিশুর গায়ে হাত তোলা মানে তার কিন্তু সবচেয়ে সম্মানের জায়গাটাতে হাত তুলেছেন আপনি। মানুষের শরীর মানুষের সম্মানের জায়গা, যার কারণে নিজেকে দেখবেন অনেক সময় যে সকল বাচ্চারা নিজের ক্ষতি করে, তার একটা মেজর কারণ হচ্ছে ওর গায়ে কোনো না কোনো সময় কেউ না কেউ হাত তুলেছিল, যার কারণে করে সম্মানের জায়গাটা হারিয়ে যায়, শরীর যে সম্মানের জায়গা এটা হারিয়ে যায়। ঠিক আছে, এরপর আমি একদম লাস্টে একটা কথা বলে শেষ করবো আজকের ক্লাসটা, দরকার হলে আপনাদের সাথে একটু কথা বলবো আমি। সেটা হচ্ছে সমাজে কোনো কিন্তু খারাপ শিশু থাকে না। সমাজে যেটা থাকে সেটা হচ্ছে খারাপ এনভায়রনমেন্ট এবং খারাপ প্রশিক্ষক, হ্যাঁ, এবং খারাপ এক্সাম্পল। তো এগুলো থেকে আমাদের শিশু থেকে, তো আমাদের কোনো শিশুই কিন্তু খারাপ না। আর আমরা যদি নিজেরা বড়রা নিজেদেরকে ম্যানেজ করতে পারি এবং টেকনিক এবং টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি, এবং এবিসি যে একটা মডেল আছে, এই মডেলটা ধরে যদি আমরা আচরণগুলো বাচ্চাদেরকে যদি করাতে পারি, তাহলে আমাদের বাচ্চারা কিন্তু সঠিক আচরণে আসবে। কারণ আচরণ শিখন জনিত একটা প্রক্রিয়া, এবং কারা শিখাবে? শিক্ষক এবং অভিভাবকরা শিখাবে। শিশু যখন একটু একটু বড় হতে শুরু করে তখন কিন্তু পেয়ার গ্রুপটাও তার কাছ থেকে অনেক কিছু শিখে, পেয়ার গ্রুপের কাছ থেকে অনেক শিখে, যেহেতু ওর সাথে দেখা হচ্ছে স্কুলে, সেখানে স্কুলের শিক্ষকের ভূমিকাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আলাদা করা যায় না, অভিভাবক এবং শিক্ষককে কিন্তু আলাদা করা যায় না। তো আমাদের শিশুদের আচরণ একটা শিক্ষণজনিত প্রক্রিয়া, আমরা আচরণটা শিশুদেরকে শেখাতে পারি, এবং শেখানোর জন্য আমাদেরকে সঠিক টুলস এবং টেকনিক ইউজ করতে হবে। এবং মনে রাখতে হবে, কোনো শিশু জন্মগত ভাবে কোনো আচরণ শিখে আসে না, সে দেখে দেখে শিখে, অবজারভেশনাল লার্নিং এর মধ্যে দিয়ে শিখে, সে এক্সাম্পলের মধ্যে দিয়ে শিখে, সে যে ট্রেনারটা ওকে বড় করছে, ট্রেনার বলতে এখানে প্যারেন্টস এবং টিচার এবং অ্যাডাল্ট ফিগারের কথা বলছি, সে ট্রেনারটার কাছ থেকে শিখে। ওকে, এবার আমি একটু আমাদের যে কাজটা আমার না করলে নয়, আমাকে যে দায়িত্বটা অফিস থেকে দেওয়া হয়েছে এটা একটু পালন করি আমি। সেটা হচ্ছে এই যে আলোচ্য বিষয়গুলো, কি কি বিষয় আমরা আসলে বিহেভিয়ার ম্যানেজমেন্ট এবং সাইকোলজিতে আলোচনা করি। প্রথমে আমরা আলোচনা করি অ্যাটাচমেন্ট থিওরি, শিশুর সাথে বন্ডিং ক্রিয়েট করানো। প্রত্যেকটা একটা লাইন শুনবেন, এটা কোথা থেকে এসছে? এটা অ্যাটাচমেন্ট থিওরি থেকে এসছে, এটা আকাশ থেকে পড়ে নাই। এটা একটা অ্যাটাচমেন্ট থিওরি, এটা আমরা এখানে পড়াই, আমরা বোধহয় বাংলাদেশে প্রথম এই থিওরিটা পড়াই। এরপর হচ্ছে শিশু বিকাশের পর্যায়ে এরিক এরিকসন এবং জো পেয়াজে নিয়ে আলোচনা করা হয়, এবং শিশুর প্রতিকূল অভিজ্ঞতা, অ্যাডভান্স চাইল্ড এক্সপেরিয়েন্স, এটা শিশুর অভিজ্ঞতার মাধ্যমে শিখে, আমি একটু আগে বলছিলাম। তো এই বিষয়গুলো আমাদের প্রথম ক্লাসে আলোচনা করা হয়। এরপরে প্রথম ক্লাসে আরেকটা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করা হয় সেটা হচ্ছে এডিএইচডি। এডিএইচডি কি, একজন অভিভাবক এবং কেয়ার গিভার হিসেবে কি করণীয়, এই বিষয়টা আলোচনা করা হয়। দ্বিতীয় ক্লাস থেকে আপনার আচরণ এবং আচরণগত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এরপর প্রত্যেকটা ক্লাসে আসলে এই টেকনিক এবং টুলস গুলো নিয়ে আলোচনা করি আমরা। হ্যাঁ, সাথে সাথে এবং শেষ যে ক্লাসটা হয় চতুর্থ ক্লাসে, একেবারে আচরণগত সমস্যাগুলো যেগুলো চিহ্নিতকরণ, রাগ করে থুতু মারা, ঝগড়া করা, মিথ্যা বলা, ভাই বোনের মারামারি, সিভিলিং রাইভেলি, খুব সহজ মনে হয় শুনলে, কিন্তু একটু বড় হয়ে গেলে এটা অনেক কঠিন হয়ে যায়, বা অন্যকে কষ্ট দেওয়া, এই বিষয়গুলো নিয়ে ক্লাসটা থাকে। তো এই চারটা ক্লাসে এই 6টা টপিকস আমরা ফুললি কভার করি, এবং কোর্সটা আমাদের শুরু হবে আগামী 9 আগস্ট থেকে, প্রতিদিন শনিবার বিকেল 3টা 15 মিনিট থেকে। এটা 4টা 30 লিখেছে, এটা 4টা 30 হবে না, আসলে আমাদের প্রায় 5টা বাজে, যেহেতু আমরা একটু কথা বলি আপনাদের সাথে, তো প্রায় 5টা বাজে এটা শেষ হতে হতে। এবং ক্লাস শেষে আপনারা কি পাবেন? ক্লাস শেষে অবশ্যই রেকর্ডিংটা দেওয়া হবে আপনাদেরকে, এবং ক্লাস প্রেজেন্টেশনটা দেওয়া হবে, এবং হার্ড কপি একটা সার্টিফিকেট দেওয়া হবে, যেটা একটা সার্টিফিকেট কোর্স, আমরা একদম হার্ড কপি সার্টিফিকেটটা আপনাদেরকে প্রোভাইড করবো, এটা চাকরির ক্ষেত্রে কিন্তু কাজে লাগে সেজন্য। এবং সেশন ফিটা এখানে উল্লেখ করা আছে 2000 টাকা, এই যারা এই ব্যাচে যোগদান করেছে তাদের জন্য 1800 টাকা করে এটা রাখা হয়, আপনারা হয়তো একটা গ্রুপে আছে। এই হচ্ছে আমার আজকের ক্লাস। এখন আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন, না হলে আমি বিদায় নিব আপনাদের কাছ থেকে। আহ, আমি একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, খুব অল্প সময়ের মধ্যে প্রশ্নটা করি। তার আগে আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পুরো সেশনটাই আসলে অনেক ভালো লেগেছে আমার, এবং মানে মনোযোগ ধরে রাখার মতো ছিল। তো ধন্যবাদ। আর আমার প্রশ্নটা হচ্ছে, ওই প্রথম বাচ্চা যেটা আমার 8 বছর, মানে ওর আল্লাহর রহমতে মানে কোনো কমপ্লেন ওর আচরণ নিয়ে আমার ওইভাবে নাই। আর ও মানে ও শার্প, বুদ্ধিমান, এবং দেখা যায় সে যখন মোবাইলে যা কিছু দেখছে, একটা ঈগলের জীবন কাহিনী দেখে সে একবার শুনেই সেটা পরের দিন আমার বাবাকে রিপিট করতে পেরেছে। সে ছোটবেলা থেকে ডাইনোসরের কঠিন কঠিন নাম মনে রাখতো।
কিন্তু এখন পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা আমি দেখছি যে ওকে আমি আম, সহজে কিছু শেখাতে পারছি না, মানে যতবার যতভাবে ওকে আমি শিখাই ও ভুলে যায়, বা একদিন শিখলো ভালো মতো পারলো, 2 দিন পরে ওই জিনিসটা হয়তো ভুলে যাচ্ছে। এখন এটার জন্য আসলে আমি মানে কাকে কনসাল্ট করতে পারি? এটা কি কোনো শিশু ডক্টর নাকি সাইকোলজিস্ট, বা মানে ওর কেন লার্নিং বা এই শর্ট টার্ম, মানে এক ঘর থেকে একটা কিছু বলে দিলে ও অন্য ঘরে যেতে যেতেই সেই জিনিসটা ভুলে যায়, এবং এই প্রবলেমটা ওর বাবার মধ্যে একটু আছে বা ছিল। তো এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। মানে আপনি কি বলতে চাচ্ছেন এটা জেনেটিকলি আসছে কিনা এই বিষয়টা? আহ না, সেটাও আমি জানি হ্যাঁ, না জেনেটিক্যালি আসা সম্ভব কিনা, কিন্তু ওর বাবার মধ্যেও ছোটবেলায় শুনেছি প্রবলেম ছিল। ইভেন একটু ওর কথা বাবা বলি, এখনো অনেক ভুলে যায়। ভুলে যায় না, এটা একটা কথা। প্রথম একটু আমি একদম একদম লজিক্যাল একটু কথা বলি, এটা হচ্ছে দুইটা সাইড নিয়ে আমি কথা বলবো। একটা হচ্ছে আমাদের শিশুদের মধ্যে আয়রনের স্বল্পতা থাকে, আমাদের শিশুদের মধ্যে ডির পরিমাণ, ডি ডেফিসিয়েন্সি মানে ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে, যেহেতু তারা রোদে খেলে না। ভুলে জি। যাওয়ার প্রথম কারণ মধ্যে আবার থাইরয়েডও একটা থাকে, থাইরয়েডের একটা বিষয় থাকে। তো ফার্স্ট হচ্ছে মেডিকেল টার্মটা, আমার শিশুর আয়রন ঠিক আছে কিনা, আমার শিশুর ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে আছে কিনা, এবং আমার শিশুর মধ্যে শারীরিক মানে থাইরয়েডের কোনো বিষয় বা এরকম কিছু আছে কিনা, এটা এনশিওর হওয়া। দুই, এটা গেল একটা পার্ট। 2 নম্বর পার্টে আসেন। 2 নম্বর পার্টে হচ্ছে আপনি যে বলছেন ও কঠিন কঠিন নাম মনে রাখতে পারে, এটা করতে পারে, এটা ওর ইন্টারেস্টের জায়গা, এটা ওর আগ্রহের জায়গা। হ্যাঁ, মানুষের যেখানে আগ্রহ সেখানেই মনোযোগ, মনোযোগকে বলা হয় আগ্রহের প্রতিক্রিয়া। এটা ওর ইন্টারেস্টের জায়গা, এটার সাথে লার্নিং মানে এডুকেশন মেলাবেন না। ইন্টারেস্ট আলাদা, এডুকেশন আলাদা। না হলে আজকে এলন মার্কস হতো না, এলন মার্কস আজকে এই জায়গায় আসতো না। হ্যাঁ, ইন্টারেস্ট যদি আলাদা না হতো, বা এই যে ফেসবুকে জুগারবার এই জায়গায় আসতো না। তো ইন্টারেস্ট আলাদা, মানুষের পড়াশোনার জায়গাটা আলাদা। তো ইন্টারেস্টের জায়গা তো ফুল 10 on 10। হ্যাঁ, এখন হচ্ছে পড়াশোনার জায়গাটা। এখন পড়াশোনার জায়গাটা প্রথম পার্ট হচ্ছে শিশু যখন কোনো কিছু পড়ে, শিশুকে আন্ডারস্ট্যান্ডিংটা করতে হয় আগে, শিশুকে বোঝাতে হয় যত সহজ করে বোঝানো যায়, যত সহজ ভাবে বোঝানো যায়, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনি আর শিশুর লার্নিং প্রসেসটা কিরকম? আপনার শিশু কি অডিটরি নাকি ভিজুয়াল, নাকি ওর দুটোটার মিক্সিং, নাকি অনেক সময় হয় কি স্টোরি টেলিং এ শিখে অনেক শিশু। যেমন আমার ছেলে কিন্তু একদম স্টোরি টেলিং এ শিখে, ওকে বাংলা গ্রামার থেকে সবকিছু আমার একটা স্টোরি বানাতে হয়। আমার ফার্স্ট কাজ হচ্ছে অফিসে এসে ওর জন্য একটা স্টোরি ক্রিয়েট করা, এটা আমার প্রতিদিনের কাজ। তো এইটা একটা বিষয় থাকে। তো শিশুর এই বিষয়গুলো আগে আপনি দেখেন, আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো দেখে যদি আপনি কাজ করেন, তারপর আপনি অন্য জায়গায় যান, আগে প্রথমে চলে যান না, তো তাড়াহুড়ো করেন না। হ্যাঁ, তাড়াহুড়ো করার দরকার নেই, শিশু তো আর কিন্তু আপা, ও কি ধরনের লার্নার এটা আমি কিভাবে আইডেন্টিফাই করব? যে 4 ধরনের লার্নার থাকে, যে শুনে শিখে বা লিখে শিখে দেখে শিখে, তো আমি আপনি আগেও ওকে শুনেছি। আপনি ওকে অবজার্ভ করেন, ওর টিচারকে জিজ্ঞেস করেন, স্কুলের টিচারকে, ও যখন আপনি যখন লিখে পড়ান তখন কি ওর বেশি, তখন কি রিপিট করতে পারে, নাকি যখন আপনি লেকচার দিয়ে পড়ান তখন ও রিপিট করতে পারে, নাকি আপনি যখন ওকে অডিও দেখাচ্ছেন, একটা ভিডিও দেখাচ্ছেন, ও তখন মানে এটা রিপিট করতে পারে? এইভাবে আপনি নিজে বাচ্চাকে অবজার্ভ করতে হবে, বাচ্চাকে আপনার অবজার্ভ করে এটা বের করতে হবে। আপনি এটা মিনিমাম 3 মাস বা 1 মাস করেন আপাতত, এটা বের হয়ে যাবে, আপনি নিজেই বুঝবেন। জি, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, জি। ধন্যবাদ। তাহলে জি আপনাদের সাথে আপা, একটু আমি একটু বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে তো আপনি যেটা নর্মাল বাচ্চার জন্য কোর্স আমি দেখলাম যেটা আর কি, এমনিতে আপনার যে ইটাতে আছেন, যে অফিসটাতে আছেন, সেখানে কি কোনো এডিএসডি বাচ্চা বা অটিজম বাচ্চার জন্য কি এরকম কোনো ট্রেনিং আছে কিনা? আচ্ছা, এটা একটা কথা বলি, আমাদের এডিএইচডি নিয়ে আমরা প্রত্যেকটা কোর্সে, সেটা ইসিডি হোক, এই যে আর্লি চাইল্ড ম্যানেজমেন্ট বিহেভিয়ার হোক, সব ক্লাসে কিন্তু আমরা অল্প অল্প করে আলোচনা করি। এই যে যেটা বললাম এডিএইচডিটা, এটা একটা মানে হুম, ম্যানেজেবল বিষয়। কিন্তু আচ্ছা। অটিজম নিয়ে যেটা আপনি বলছেন, এটা নিয়ে আমরা আপাতত কাজ করছি না, আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে, যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয় এবং অনেকগুলো বিষয় জড়িত। কারণ একটা হ্যাঁ, অটিজমের বাচ্চার সাথে কিন্তু 8টা অটিজম বাচ্চা কোনোভাবে মিলে না, ওরা না, আলাদা, ইউনিক। না, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ। ইউনিক, এবং ওদের নিউরো ডেভেলপমেন্ট এবং হরমোনাল ডেভেলপমেন্ট দুটোতেই কিন্তু সমস্যা থাকে, এবং কমিউনিকেশন, সোশ্যাল এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, অনেকগুলো অনেকগুলো বিষয়, অনেক হিউজ একটা বিষয়। অনেক একটা বিষয় থাকে। তো এই হ্যাঁ, বিষয়টা আমরা রান করছি না, এটা অনেক বড় কাজ। আমরা ইসিডি রান করতে আমাদের 1-1.5 বছর লেগেছে কাজ করতে। শুনতে হয়তো অনেক অন্যরকম লাগে, কিন্তু 1.5 বছর হ্যাঁ। ধরে এটাকে আমরা স্ট্রাকচার এনেছি, সহজ এবং সহজ ভাবে এনেছি এটাকে আমরা। মনে হয় বাংলাদেশে প্রথম আমরা বইও দিচ্ছি, একদম কোর্স বুক, আচ্ছা, ওইটাই আর কি। ঠিক আছে আপা, আচ্ছা। আপনার তো হ্যাঁ, হয়ে গেছে। ওকে। আপনার কোর্সে কি আমরা কোনো প্রশ্ন করতে পারবো?
আমাদের যে চাইল্ড বিহেভিয়ার ম্যানেজমেন্ট করছে হ্যাঁ, জি জি। অবশ্যই করতে পারবেন, আমার কথা না বললে ভালো লাগে না। না, অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়া থেকে আমার আমার দুইটা বাচ্চা, তো দুইটা বাচ্চা, একটা বাচ্চার অটিজম আছে, একটা বাচ্চা নর্মাল বাচ্চা, ওরা টুইন বেবি। তো আচ্ছা আমার দুইটা বোথের জন্যই আমার দরকার, মানে আমি নর্মাল বাচ্চাকে আমি একভাবে হ্যান্ডেল করি, আমার অটিজম বাচ্চাকে এডিএসডি আছে ওকে আমি একভাবে হ্যান্ডেল করি, দুজনকে দুভাবে হ্যান্ডেল করি। তো আমি ইন্ডিয়া থেকে অলরেডি এডিএসডির উপরে একটা করেছি, বাট ওদের কোনো সার্টিফিকেট বা ওরকম কোনো কিছু আমি পাইনি, বাট আমি ওটা করেছি। তারপরে আমি এর জন্য আসলে আপনাকে, যেহেতু আপনার সাথে কথা বলে ভালো লাগলো যে হ্যাঁ আপনি খুব ডিটেলসে বোঝাচ্ছেন আমাদেরকে, একদম ভেঙে ভেঙে সবকিছু বোঝাচ্ছেন বলছেন। তো এর জন্য অ্যাকচুয়ালি আপনাকে জিজ্ঞেস করা যে আপু এটার কোনো ইয়ে আছে কিনা, যদি ভবিষ্যতে থাকে আমাদের জন্য এটার জন্য একটু প্ল্যান করবেন, বা আপনি যেভাবেই হোক একটু ম্যানেজ করে, হয়তো কোনো, আপনি যেহেতু এই লাইনে আছেন, তো যদি এটার ব্যাপারেও যদি কিছু করতে পারেন তাহলে আমাদেরও একটু, মানে আমরা যারা ধরেন এরকম মাও আছি, তো এরকম আমাদেরও একটু হেল্প হবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সবাই দোয়া নিয়ে আমরা কাজ করার ইচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা জি, আচ্ছা আসসালামু আপু, আলাইকুম। কোর্সটা কি আপনি নিয়ে থাকেন, মানে কোর্সের ট্রেনার কি আপনি নেন ক্লাস? আমরা দুজন আছি। আমি প্রথমে বলেছি, হয়তো আপনি ছিলেন না, আমি অ্যাডভোকেট জাকিয়া আহমদ, আর আছে সাজ্জাদ হাসান, উনি সাইকোথেরাপিস্ট এবং এনএলপি ট্রেনার। উনি একটা ক্লাস নেন, উনি সাধারণত সাইকোলজিক্যাল পার্ট গুলো নেন, আর আমি মানে যেগুলো হচ্ছে ব্যবহারিক এই পার্ট গুলো নিয়ে আমি সবগুলো। আচ্ছা, জি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য এবং শুভ কামনা। ইনশাল্লাহ যে কোনো সময় আবার কোর্সে দেখা হবে আপনাদের সাথে আমার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।